আসসালামু আলাইকুম। 10 মিনিট স্কুলের আজকের লাইভ ক্লাসে সবাইকে স্বাগত। তো আজকের আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ফিজিক্সের চ্যাপ্টার 3 ফার্স্ট পেপারের, যার নাম হচ্ছে গতিবিদ্যা। তো গতিবিদ্যার আমরা একটা টপিক নিয়ে আলোচনা করব, সেই টপিকের নাম হচ্ছে প্রাস। তো আজকের এই সুন্দর লাইভ ক্লাসটি সাপোর্ট করছে গুডলাক স্টেশনারিজ। এই জন্য গুডলাক স্টেশনারিজকে অসংখ্য ধন্যবাদ। তো তোমরা একটু কষ্ট করে কমেন্টে প্রথমে জানিয়ে দাও যে তোমরা কে কোথা থেকে লাইভ ক্লাসটি জয়েন করছো। তো একটু কষ্ট করে তোমরা তোমাদের কলেজের নামটাও পাশে লিখে দিও, ওকে? তো আমি একটু চেক করি যে তোমরা বাংলাদেশের কে কোন প্রান্ত থেকে আজকের লাইভ ক্লাসটি জয়েন করছো। একটু কষ্ট করে কমেন্টে তোমরা লিখে জানিয়ে দাও, ওকে? তো মোটামুটি আমাদের এখানে চলে আসছে সিনথিয়া আফরিন, আমাকে সালাম দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম। সামান্থা ইসলাম, ওয়ালাইকুম আসসালাম। ফারজানা প্রেমা চলে আসছো, রাহুল খান, তারপর হচ্ছে ফারিজা ইসলাম, তারপর হচ্ছে যারা এস এ যারা, ওকে? তারপরে ফাহিম ভুইয়া। তোমরা একটু কষ্ট করে কমেন্টে জানিয়ে দাও যে তোমরা কে কোথা থেকে লাইভ ক্লাসটি জয়েন করছো। তোমরা বাংলাদেশের কে কোন প্রান্ত থেকে আমাদের এই ক্লাসটি অ্যাটেন্ড করছো, একটু কষ্ট করে কমেন্টে জানিয়ে দাও, ওকে? তো অর্ণব বলছো তুমি টাঙ্গাইল থেকে জয়েন করছো, ওকে? তারপরে হচ্ছে আব্দুল কাদের অন্তর বলছো নোয়াখালী থেকে বিএন কলেজ ঢাকা, আচ্ছা। হুমায়ুন তাহসিন খান গাজীপুর থেকে আমাদের সাথে লাইভ ক্লাসে যুক্ত আছে। মুবিন আল নাহিয়ান হচ্ছে গাজীপুর থেকে। ফারজানা প্রেমা ভোলা থেকে, আর উম্মে ফারদিন প্রনিন নারায়ণগঞ্জ থেকে। আচ্ছা আচ্ছা, মোটামুটি অনেকেই জয়েন করে ফেলছো। শাহরিয়ার হাসান লাবিব, সাদিয়া রহমান, তারপর হচ্ছে সিনথিয়া অপরাজিতা কুষ্টিয়া থেকে, ওকে? আর ঢাকা থেকে আলিসা জুরাইনা মি, আচ্ছা আচ্ছা, ওকে? তো মোটামুটি অনেকেই জয়েন করে ফেলছো। আচ্ছা, তো আজকে আমরা প্রজেক্টাইল মোশন বা প্রাস সম্পর্কিত আলোচনা করব। তো এই প্রাস সম্পর্কিত আলোচনা করার মূলত আমাদের টার্গেটটা থাকবে হচ্ছে সৃজনশীল প্রশ্নাবলী বা হচ্ছে সৃজনশীল প্রশ্ন সলভ করার জন্য আমাদের কি কি টেকনিক অবলম্বন করতে হয় বা কি কি কনসেপ্ট আমাদের দরকার হয়, ওইগুলো নিয়ে আমরা একটু বেশি বেশি আলোচনা করার চেষ্টা করব, ওকে? আচ্ছা, তো আমরা মোটামুটি আজকে প্রায় 4 থেকে 5টা ম্যাথ প্রবলেম সলভ করার চেষ্টা করব। তো একটু কষ্ট করে তোমরা আমাদের এই লাইভ ক্লাসটা লাইক করো, যদি ভালো আর শেয়ার করার চেষ্টা করো। তো শেয়ার করলে কি হবে, তাহলে তোমাদের বন্ধুরাও জানতে পারবে যে আমাদের লাইভ ক্লাসটি শুরু হয়ে গেছে, ওকে? তো তোমাদের সাথে তোমরাও যেমন উপকৃত হবা, তোমাদের ফ্রেন্ডরাও হচ্ছে এই লাইভ ক্লাসটি অ্যাটেন্ড করার মাধ্যমে উপকৃত হবে। আচ্ছা, তো আমরা ক্লাসটা শুরু করি। তো আমাদের প্রথম যে কোশ্চেনটা করার আগে ধরো আমাদের হচ্ছে কোশ্চেন নাম্বার 1, আমাদের ফার্স্ট কোশ্চেন আজকের, ওকে? কোশ্চেন নাম্বার 1। আচ্ছা, তো খেয়াল করো। তো ধরো এটা হচ্ছে একটা বিল্ডিং। তো একটা বিল্ডিং এর ছাদ থেকে, ধরো এটা হচ্ছে আমাদের বিল্ডিং এর ছাদ। তো বিল্ডিং এর হাইট আমাদের কোশ্চেনে দেওয়া আছে, বিল্ডিং এর হাইট। তো বিল্ডিং এর হাইট আমাদের কোশ্চেনে দেওয়া আছে হচ্ছে 60 মিটার। বিল্ডিং এর হাইট আমাদের কোশ্চেনে দেওয়া আছে 60 মিটার। তাহলে খেয়াল করো, এই 60 মিটার হচ্ছে আমাদের বিল্ডিং এর হাইট। আচ্ছা, তো এই বিল্ডিং এর মাথার উপরে একটা বস্তু রাখা বা বল রাখা, ওকে? আচ্ছা, তো আমাদের এই বস্তুটা কোশ্চেনে বলা আছে যে এটা নির্দিষ্ট বেগে নিক্ষেপ করা হলো 50 মিটার পার সেকেন্ড বেগে, 50 মিটার পার সেকেন্ড বেগে একটা বস্তুকে নিক্ষেপ করা হলো আনুভূমিকের সাথে একটা কোণে, ওকে? বা ভূমির সাথে একটা কোণে। তো কত কোণে নিক্ষেপ করা হলো? কোশ্চেনে বলা আছে যে 30 ডিগ্রি কোণে হচ্ছে 50 মিটার পার সেকেন্ড বেগে একটা বস্তুকে নিক্ষেপ করা হলো। আচ্ছা, উপরের দিকে একটা বস্তুকে নিক্ষেপ করা হলো। আর আমাদের এই বিল্ডিং এর উচ্চতা দেওয়া আছে হচ্ছে 60 মিটার। আমাদের বিল্ডিং এর হাইট কোশ্চেনে দেওয়া আছে হচ্ছে 60 মিটার। আচ্ছা, আর এটা হচ্ছে আমাদের ভূমি, এটা হচ্ছে আমাদের ভূমি। তো আমাদের প্রথম কোশ্চেনটা হচ্ছে, আমাদের ফার্স্ট কোশ্চেনটা হচ্ছে আমরা একটা সৃজনশীলের মধ্যেই বা একটা উদ্দীপক থেকে আমরা প্রায় 3 থেকে 4টা প্রশ্ন সলভ করব। তো আমি একটা একটা করে ফার্স্টে দেখাবো, ওকে? আচ্ছা, তো আমাদের ফার্স্ট কোশ্চেনটা হচ্ছে যে বলটি কত সময় পর মাটিতে আঘাত করবে, বলটি কত সময় পর মাটিতে আঘাত করবে। তো সে ফর এক্সাম্পল আমি একটু বলি যে এই যেই বিন্দু থেকে আমাদের কোশ্চেনটা আমি আর একটু বুঝিয়ে দিই। খেয়াল করো, এটা হচ্ছে আমাদের একটা বিল্ডিং। তো বিল্ডিং এর উচ্চতা
60 মিটার উচ্চতা থেকে একটা বস্তুকে নিক্ষেপ করা হলো 50 মিটার পার সেকেন্ড থেকে একটা বস্তুকে নিক্ষেপ করা হলো, তো একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে, ওকে, এক্স অক্ষের সাথে বা আনুভূমিক অক্ষের সাথে 30 ডিগ্রি কোণে একটা বস্তুকে নিক্ষেপ করা হলো উপরের দিকে। তো নিক্ষেপ করলে কি হবে, নিশ্চয়ই বস্তুটা উপর দিকে উঠে তারপর কিছুক্ষণ পর কি হবে বলো তো, মাটিতে গড়িয়ে পড়বে। তো লাইক দিস, বস্তুর গতিপথটা মনে হয় লাইক দিস, এরকম টাইপের কিছু একটা হবে। বস্তুর গতিপথটা মোটামুটি এমন টাইপের কিছু একটা হবে। তো তুমি যা দেখতে পাচ্ছ এই যে গতিপথ, এটাকে আমরা বলি হচ্ছে প্রাসের গতিপথ, ওকে। আচ্ছা, আর এই গতিপথটার একটা নাম আছে, এই গতিপথটার নাম হচ্ছে আমরা বলি যে এটা হচ্ছে কি পরাবৃত্তাকার পথ, ওকে। প্রাসের গতিপথ একটি পরাবৃত্তাকার, ওকে, এটা মনে রাখবা। আচ্ছা, এনিওয়ে, তো যাই হোক, আমি একটু বলি এই বস্তুটা কোশ্চেন কি ছিল। কোশ্চেন হচ্ছে যে কত সময় পর বস্তুটা মাটিতে আঘাত করবে। এক নাম্বার কোশ্চেন হচ্ছে কত সময় পর বস্তুটা মাটিতে আঘাত করবে। তোমরা অবশ্যই এই ক্লাসটি যখন করবে তোমরা সামনে অবশ্যই খাতা রাখবা, ওকে। তো তোমরা খাতা রেখে আমি যখন কোশ্চেনগুলো আলোচনা করব, আজকে আমরা অনেকগুলো কনসেপ্ট পড়ব ইনশাআল্লাহ। আজকে আমরা অনেকগুলো ম্যাথ প্রবলেমের খুব ডিপলি জানার চেষ্টা করব, ম্যাথ প্রবলেমগুলো কিভাবে সলভ করে, ম্যাথগুলো কিভাবে বুঝতে হয়, ওকে। তো তোমাদের সামনে যদি খাতা কলম থাকে সবচেয়ে ভালো হয়, ওকে। তাহলে আমি একটু বলি, খেয়াল করো। তো আমরা এই বিন্দু থেকে একটা বস্তুকে নিক্ষেপ করলাম, এই পয়েন্টের নাম দিলাম হচ্ছে আমরা এ পয়েন্ট। তো এ পয়েন্ট থেকে একটা বস্তুকে নিক্ষেপ করার পর সেটা এইভাবে এরকম করে কোন এক মুহূর্তে কোথায় এরকম মাটিতে আঘাত করবে, মাটির বা ভূমির কোন বিন্দুতে। এই বিন্দুর নাম দিলাম হচ্ছে আমরা বি পয়েন্ট, ওকে। তো আমাদের বের করতে হবে বস্তুটা এ থেকে পুরো পথ পরিভ্রমণ করে বি বিন্দুতে আসতে তার কি পরিমাণ টাইম লাগে, বা বি বিন্দু অর্থাৎ মাটিতে আঘাত করতে তার কি পরিমাণ সময় লাগে, এটা আমাদেরকে বের করতে হবে। আচ্ছা, তাহলে এবার একটু খেয়াল করো, আমরা একটু বের করার চেষ্টা করি। তো ফার্স্ট জিনিস হচ্ছে আমরা সময়টা আমরা বের করার চেষ্টা করব, ওকে। তাহলে এবার দেখো, এবার আমরা একটু দেখি, ওকে। তাহলে এবার দেখো, এবার আমরা এখান থেকে একটু সলভ করার চেষ্টা করি। তো এই ম্যাথটা আমরা কিভাবে সলভ করব, বা এই সময়টা আমরা কিভাবে বের করব, আমাদের সময়টা বের করা লাগবে, ওকে। তাহলে আমরা ফার্স্ট সলিউশনের এক নম্বরে চলে যাই। এক নাম্বার সলিউশন, তো আমরা কি বের করব, আমরা সময় বের করব বা টাইম নির্ণয় করব, ওকে। তো টাইম, সময় নির্ণয়, ওকে। আমরা টাইম নির্ণয় করব বা সময় নির্ণয় করব কিসের সময়, বস্তুটা এ বিন্দু থেকে বি বিন্দুতে পড়ার সময়, ওকে। তাহলে এবার দেখো, আমাদের এখানে একটা নির্দিষ্ট বেগে, একটা নির্দিষ্ট কোণে, একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে, একটা নির্দিষ্ট বেগে একটা বস্তুকে নিক্ষেপ করা হলো। কত বেগে? 50 মিটার পার সেকেন্ড বেগে একটা বস্তুকে নিক্ষেপ করা হলো, বা 50, ওকে। তাহলে ফার্স্ট কাজ হচ্ছে আমরা এই বস্তুটাকে দুইটা উপাংশে বিশ্লেষণ করব। এই বস্তুটাকে বা এই বস্তুর বেগকে আমরা দুটো উপাংশে বিশ্লেষণ করব, বেগের, ওকে। একটা হচ্ছে x অক্ষ বরাবর উপাংশ, আর একটা হচ্ছে y অক্ষ বরাবর উপাংশ, ওকে। ফার্স্ট কাজ হচ্ছে আমাদের কি করব, ফার্স্ট কাজ আমাদের যে নিক্ষেপণ বেগ দেওয়া থাকবে, যেই বেগে বস্তুকে নিক্ষেপ করা হলো ওটাকে আমরা বলি নিক্ষেপণ বেগ। সেই নিক্ষেপণ বেগের মানটা কত, 50 মিটার পার সেকেন্ড। আর যত অ্যাঙ্গেলে নিক্ষেপ করা হলো, x অক্ষের সাথে যতটুকু অ্যাঙ্গেলে একটা বস্তুকে নিক্ষেপ করা হলো, সেই অ্যাঙ্গেলকে আমরা বলি হচ্ছে নিক্ষেপণ কোণ। তাহলে হচ্ছে 50 মিটার পার সেকেন্ড বেগে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে একটা বস্তুকে নিক্ষেপ করা হলো, 50 কে আমরা বলবো হচ্ছে নিক্ষেপণ বেগ 50 মিটার পার সেকেন্ডকে, আর 30 ডিগ্রিকে আমরা বলবো হচ্ছে নিক্ষেপণ কোণ। তাহলে একটু খেয়াল করে দেখো, সেটা হচ্ছে আমরা এই 50 কে দুইটা উপাংশে বিশ্লেষণ করলাম। একটু দেখাই, এই পাশে দেখাই, এই পাশের বোর্ডে দেখাই। তো আমাদের কাছে এরকম একটা ভেক্টর ছিল বা একটা বেগ ছিল, সেই বেগের ভ্যালু ছিল হচ্ছে 50 মিটার পার সেকেন্ড। তো 50 কে আমরা দুইটা উপাংশে বিশ্লেষণ করলাম। যে কোনো ভেক্টরকে দুইটা উপাংশে বা দুইটা লম্ব উপাংশে বিশ্লেষণ করা যায়। ধরো তোমার কাছে এই একটা ভেক্টর আছে, তুমি চাইলে এই ভেক্টরকে দুইটা লম্ব উপাংশে বিশ্লেষণ করতে পারবা, ওকে। যেই উপাংশগুলা পরস্পরের সাথে কি থাকবে বলতো, লম্ব থাকবে। আচ্ছা, তাহলে এবার খেয়াল করো, এই যে আমাদের 50 যে ভেক্টরটা, এই ভেক্টরকে আমরা দুটো উপাংশে বিশ্লেষণ করি। একটা হচ্ছে x অক্ষ বরাবর আর একটা হচ্ছে y অক্ষ বরাবর। একটা x অক্ষ বরাবর আর একটা y অক্ষ বরাবর। একটু মনে রাখবা, এই যে লাল দুইটা রেখা আমরা যেটা আঁকলাম সেটা হচ্ছে আমাদের উপাংশ, আর কালো যে ভেক্টরটা আমরা আঁকলাম সেটা হচ্ছে আমাদের মূল ভেক্টর। মানে একটা ভেক্টরকে তো তুমি ভেঙে দুইটা বিশ্লেষণ করবা। এই যে তোমার কাছে একটা ভেক্টর আছে, সেই ভেক্টরটাকে আমরা বলবো মূল ভেক্টর। এই ভেক্টরটাকে যখন তুমি দুইটা লম্বভাবে বিভক্ত করবা বা লম্বভাবে বিশ্লেষণ করবা, এই যে দুইটা ভেক্টর, এই দুইটা ভেক্টরকে আমরা বলবো হচ্ছে মূল ভেক্টরের উপাংশ। তাহলে 50 হচ্ছে আমাদের মূল ভেক্টর। এটাকে ভেঙে যে দুইটা ভাগে বিশ্লেষণ করলাম, লাল দুইটা রেখা, এই দুইটা রেখাকে আমরা বলি হচ্ছে 50 উপাংশ ভেক্টর বা লম্ব উপাংশ ভেক্টর, ওকে। আচ্ছা,
50 লম্ব উপাংশ ভেক্টর। আচ্ছা এবার খেয়াল করো, এই লাল দুইটা হচ্ছে আমাদের উপাংশ ভেক্টর। আমাদের এই পাশে একটা অ্যাঙ্গেল দেওয়া আছে, এই অ্যাঙ্গেলটা হচ্ছে 30 ডিগ্রি দেওয়া। তো 30 ডিগ্রিকে আমরা একটা কোণ ধরে নিই, আলফা ধরে নিই। ওকে, তাহলে আমরা ধরে নিলাম যে আলফা ইকুয়াল টু কত বলো তো 30 ডিগ্রি। আমরা কোণ একটা ধরে নিলাম বা অ্যাঙ্গেল ধরে নিলাম। ওকে, তাহলে মনে রাখবা একটা ভেক্টর যার সাথে অ্যাঙ্গেল তৈরি করে সেদিকে হয় cos, আর যার সাথে কোনো অ্যাঙ্গেল তৈরি করে না সেদিকে হয় হচ্ছে sin। ওকে, এটা মনে রাখবা। ভেক্টর যার সাথে কোণ উৎপন্ন করে সেদিকে হয় cos, যার সাথে কোনো অ্যাঙ্গেল তৈরি করে না সেদিকে হয় sin। তাহলে এই পাশে হবে হচ্ছে 50 cos আলফা, এই পাশে হবে হচ্ছে আমাদের 50 cos আলফা, আর এই পাশে হবে হচ্ছে আমাদের 50 sin আলফা। ওকে, এই উপাংশ দুইটার নাম কি কি হবে? এক পাশে হবে হচ্ছে 50 cos আলফা, আর এক পাশে হবে হচ্ছে 50 sin আলফা। 50 তো একটা আদিবেগ। ওকে, যে বেগে নিক্ষেপণ করা হয়, এ বিন্দু থেকে একটা বস্তুকে নিক্ষেপ করা হচ্ছে, তো ইনিশিয়ালি যে বেগে নিক্ষেপ করা হয় ওটাকে আমরা বলি নিক্ষেপণ বেগ। আর এই নিক্ষেপণ বেগকে আমরা আদিবেগ u দ্বারা প্রকাশ করতে পারি, যে বেগে আমরা ইনিশিয়ালি একটা বস্তুকে নিক্ষেপ করলাম। তাহলে আমরা এই 50 u ইকুয়াল টু কত লিখতে পারি বলো তো 50 মিটার পার সেকেন্ড আমরা লিখতে পারি। ওকে, আচ্ছা তাহলে খেয়াল করো, তাহলে এবার দেখো আমরা এটাকে দুইটা উপাংশে বিশ্লেষণ করলাম। এই পাশে cos কেন হলো? যেদিকে অ্যাঙ্গেল তৈরি হয় ওই পাশে হয় cos উপাংশের ক্ষেত্রে, আর যে পাশে কোনো অ্যাঙ্গেল তৈরি নাই এই পাশে হয় হচ্ছে sin। 50 sin আলফা, আর এটা হচ্ছে 50 cos আলফা। আশা করি মোটামুটি এটা আমরা সবাই জানি। ওকে, তাও আমি ব্যাখ্যা করে দিলাম যদি অজানা থেকে যায়। তাহলে আমি এই পাশে লিখে দেই এই বরাবর উপাংশের নাম কত 50 cos আলফা। তাহলে আমি নামগুলো লিখে দিই। 50 cos আলফা, তো 50 কে তো আমি u ধরলাম, তাহলে এটাকে আমি লিখতে পারি হচ্ছে u cos আলফা, আর এই বরাবর আমরা উপাংশকে লিখতে পারি হচ্ছে u sin আলফা। 50 sin আলফা যেহেতু, তাই এই বরাবর আমি উপাংশকে লিখলাম হচ্ছে u sin আলফা। u কে আমরা দুইটা উপাংশে বিশ্লেষণ করে ফেললাম। ওকে, আচ্ছা আর একটু মনে রাখবা এই যে দুইটা উপাংশ, উপাংশের একদম মাঝ বরাবর কিন্তু মূল ভেক্টর থাকে। মূল ভেক্টর কিন্তু দুইটা উপাংশের মাঝখানে থাকে। ওকে, দুইটা উপাংশ তুমি এমন ভাবে দিবা যেন তারা পরস্পরের সাথে লম্ব বরাবর থাকে, আর মূল ভেক্টরটা মাঝখানে থাকে, মানে 50 যাতে মাঝখানেই থাকে এই দুইটা উপাংশের। ওকে, এটা মনে রাখবা। আচ্ছা যাই হোক, তাহলে এবার খেয়াল করো, সেটা হচ্ছে আমরা এখান থেকে আরেকটু আগাতে পারি, এখান থেকে আরেকটু আমরা আগানোর চেষ্টা করি। কিভাবে আগাবো দেখো একটু, সেটা হচ্ছে আমরা নিউটনের ফর্মুলা জানি। নিউটনের ফর্মুলা, তো নিউটনের ফর্মুলা গতির সূত্রগুলো কি? নিউটনের গতির সূত্রটা ছিল এরকম যে গতির ফর্মুলা s = ut + half of at square, s = ut + half of at square। তোমরা অনেকেই প্রাসের সূত্রগুলো মুখস্থ করো। ওকে, প্রাসের কিন্তু সব সূত্র মুখস্থ করা লাগে না, খুবই অল্প সংখ্যক সূত্র আমাদেরকে মেমোরাইজ করা লাগে বা মনে রাখা লাগে। ওকে, বাট ম্যাক্সিমাম ব্যাপারই কিন্তু বা ম্যাক্সিমাম অঙ্কই কিন্তু আমরা নরমাল বেসিক দিয়ে বা আমরা কনসেপ্ট দিয়ে সলভ করতে পারি। তো আমি চেষ্টা করব কনসেপ্টগুলো শেখানোর বা বেসিকগুলো শেখানোর, যাতে করে ওই কনসেপ্ট আর ওই বেসিকগুলো যদি তুমি জানতে পারো বা শিখতে পারো বা যদি তুমি আত্মস্থ করতে পারো, যাতে তুমি প্রবলেমগুলো ইজিলি সলভ করতে পারো। ওকে, এনিওয়ে একটু খেয়াল করো, সেটা হচ্ছে এটা হচ্ছে আমাদের নিউটনের ফর্মুলা। আমরা সবাই জানি s = ut + half of at square। ওকে, আচ্ছা একটু মন দিয়ে দেখবা, সেটা হচ্ছে যে একটু মন দিয়ে দেখবা, সেটা হচ্ছে যে এই নিউটনের যে গতির ফর্মুলা, এই গতির ফর্মুলাগুলো আমরা অ্যাপ্লাই করতে পারি যে কোনো একটা মাত্র অক্ষে। মন দিয়ে শুনবা, লাইনটা খুব ইম্পর্টেন্ট। গতির ফর্মুলাগুলো আমরা অ্যাপ্লাই করতে পারি বা আমরা প্রয়োগ করতে পারি একটা মাত্র নির্দিষ্ট অক্ষে। ওকে, হয় তুমি গতির ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবা x অক্ষে, না হয় তুমি গতির ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবা y অক্ষে। ওকে, গতির ফর্মুলাগুলো একটা মাত্র অক্ষে প্রয়োগ করা যায়, মানে হচ্ছে তুমি সূত্রটা ইউজ করার সময় সবগুলো একই অক্ষে প্রয়োগ করবা। এটা হচ্ছে আমাদের গতির ফর্মুলার নিয়ম। ওকে, আচ্ছা নিউটনের গতির ফর্মুলা। এনিওয়ে খেয়াল করো, আমরা এই যে গতির ফর্মুলাটা, ওকে আমরা যে কোনো একটা মাত্র অক্ষে ইউজ করব। আমি x অক্ষে প্রয়োগ করতে পারি, আমি y অক্ষে প্রয়োগ করতে পারি। সে ফর এক্সাম্পল আমি এই নিউটনের এই ফর্মুলাটা y অক্ষে অ্যাপ্লাই করতে চাই। আমরা নিউটনের এই ফর্মুলাটা y অক্ষে অ্যাপ্লাই করতে চাই। এখন তুমি বলো ভাইয়া আমি x অক্ষে প্রয়োগ করতে চাই, কোনো সমস্যা নেই। তুমি চাইলে এই ফর্মুলাটা x অক্ষেও প্রয়োগ করতে পারবা, তুমি চাইলে এই ফর্মুলাটা y অক্ষে প্রয়োগ করতে পারবে, কোনো সমস্যা নেই। মানে একটা অক্ষে আমাদের প্রয়োগ করতে হয়। তাহলে এবার খেয়াল করো, আমি যদি এই গতির ফর্মুলাটা y অক্ষে অ্যাপ্লাই করি, তাহলে s এর নিচে লিখবো sy, u এর নিচে লিখবো uy, a এর নিচে লিখবো ay। ওকে, তার মানে কি বলতো, s এর y অক্ষ বা সরণের y অক্ষের মান, u এর y অক্ষ মানে বেগের y অক্ষের মান, a মানে ত্বরণ,
ত্বরণের y অক্ষ মানে y অক্ষের ত্বরণ আর কি y, তাহলে আমরা প্রত্যেকটাকে একটা নির্দিষ্ট অক্ষে দিয়ে দিলাম। ওকে, এই যে খেয়াল করো আমি কিন্তু ব্যাপারটা এইভাবে লিখি নাই, s x অক্ষে u y অক্ষে মানে একটা x একটা y ভাবে কম্বাইন করে কিন্তু লিখি নাই। আমি ঘোষণা দিয়ে দিলাম বা আমি বলে দিলাম যে এই ফর্মুলাটা আমি y অক্ষে প্রয়োগ করব, তাই এই ফর্মুলার মধ্যে যতগুলো এলিমেন্ট সম্ভব বা যে যে আসলে ভেক্টর রাশি সেই ভেক্টর রাশি নিচে আমি কি দিয়ে দিলাম বলতো, y অক্ষ প্রয়োগ করে ফেললাম বা y লিখে ফেললাম ছোট্ট করে। ওকে, একটু মন দিয়ে দেখো বুঝবা, সমস্যা নেই। তাহলে sy uyt half of ayt square। ওকে, আশা করি এই পর্যন্ত বুঝতে পারলাম। আমরা যেহেতু বলে দিলাম যে এই ফর্মুলা আমরা y অক্ষে প্রয়োগ করব, তাই প্রত্যেকটা এলিমেন্টের নিচে আমি ছোট্ট করে কি লিখে দিলাম বলতো, y লিখে দিলাম। ওকে, তাহলে এতে করে এটা বোঝায় যে এই টোটাল ফর্মুলাটা আমরা y অক্ষে প্রয়োগ করতে যাচ্ছি। ওকে, আচ্ছা, তাহলে sy মানে y অক্ষের সরণ। sy মানে কি বলতো, s মানে সরণ আর y মানে তো y অক্ষ, তাহলে sy মানে হচ্ছে y অক্ষের সরণ। sy মানে হচ্ছে y অক্ষের সরণ। তো y অক্ষের সরণকে আমরা দেখো কি দিয়ে প্রকাশ করতে পারি, y অক্ষের সরণকে আমরা y দিয়ে প্রকাশ করব, y অক্ষের সরণ। আর u মানে হচ্ছে বেগের y অক্ষ, u মানে হচ্ছে আদিবেগের y অক্ষ, u মানে আদিবেগ। এই যে আমার আদিবেগের u y আমার লাগবে, মানে আদিবেগের y অক্ষের উপাংশ বা আদিবেগের y অক্ষের মান। তাহলে আদিবেগের y অক্ষের মানটা কত, u sin আলফা, এটা আমার আদিবেগ। এই আদিবেগের x অক্ষের মান কত, u cos আলফা। আদিবেগের y অক্ষের মান কত, u sin আলফা। যেহেতু আমরা ফর্মুলাটা y অক্ষে অ্যাপ্লাই করতেছি আর যেহেতু আমাদের uy লাগবে, যেখানে uy মানে হচ্ছে আদিবেগের y অক্ষ, তো আদিবেগের y অক্ষের ভ্যালু কত, u sin আলফা। তাহলে আদিবেগের y অক্ষের মান আমি বসাই দেই u sin আলফা। তাহলে uy এর জায়গায় আমি কি লিখলাম বলো তো, u sin আলফা। t এর নিচে আমরা y দেই নাই, কারণ হচ্ছে t হচ্ছে আমাদের স্কেলার রাশি, স্কেলার রাশি কোনো অক্ষ নাই। ওকে, t হচ্ছে স্কেলার রাশি, তাই স্কেলার রাশির নিচে তুমি অক্ষ দিবা না। তো t টা t এর মধ্যে আমি লিখে দিলাম, t টা আমরা t এর মধ্যেই লিখে দিলাম, আমাদের সমস্যা নাই। আচ্ছা, তারপরে খেয়াল করো আমরা প্লাস মাইনাসটা পরে দেই, আমরা সূত্রের মধ্যে প্লাস মাইনাসটা পরে দেই। ওকে, আমরা একটু হিসাব করে দেই হচ্ছে প্লাস মাইনাস। ওকে, আচ্ছা, তারপরে খেয়াল করো হাফ তো হাফ আর ay মানে হচ্ছে a মানে ত্বরণ। ওকে, a মানে ত্বরণ আর y মানে y অক্ষ। 13 কি বলবো, ঠিক আছে। এক্সট্রিমলি সরি, আমাদের ক্যামেরাটা একটু সমস্যা হয়ে গেছিল। তো একটু কষ্ট করে তোমরা কমেন্টে জানিয়ে দাও তো যে এখন তোমরা ঠিক মতন বোর্ডটা দেখতে পাচ্ছ কিনা, ঠিক মতন তোমরা বোর্ডটা দেখতে পাচ্ছ কিনা আর আমার ভয়েসটা ঠিক মতন শুনতে পাচ্ছ কিনা, একটু কষ্ট করে কমেন্টে জানিয়ে দাও। ওকে, একটু কষ্ট করে কমেন্টে জানিয়ে দাও যে তোমরা ঠিক মতন বোর্ডটা দেখতে পাচ্ছ কিনা আর ঠিক মতন আমার ভয়েসটা শুনতে পাচ্ছ কিনা। ওকে, তারপরে আমি আগাই। ওকে, আচ্ছা আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ ফারজানা প্রেমা। ঠিক আছে, ওকে, অর্ণব, হ্যাঁ হ্যাঁ একটু সমস্যা হয়ে গেছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। ওকে, কোঅপারেট করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, তাহলে এবার দেখো কি করলাম আমরা, তো আমরা কি করলাম, এখানে হচ্ছে হাফ লিখলাম ay মানে হচ্ছে ত্বরণের y অক্ষের মান, ay মানে হচ্ছে ত্বরণের y অক্ষ বরাবর ত্বরণ। তো প্রাসের ক্ষেত্রে একমাত্র ত্বরণ কাজ করে হচ্ছে অভিকর্ষ ত্বরণ g, প্রাসের ক্ষেত্রে একমাত্র ত্বরণ কাজ করে হচ্ছে অভিকর্ষ ত্বরণ g। আমরা পৃথিবীর সবাই জানি যে অভিকর্ষ ত্বরণ g কাজ করে কোন দিকে, খাড়া নিচের দিকে, খাড়া উলম্ব বরাবর নিচের দিকে কাজ করে হচ্ছে g বা অভিকর্ষ ত্বরণ। ওকে,
শুধুমাত্র প্লাসের ক্ষেত্রে যেহেতু বস্তু মুক্তভাবে বিচরণ করে, এই প্লাসের ক্ষেত্রে একমাত্র ত্বরণ কাজ করে কি বলতো, অভিকর্ষজ ত্বরণ জি। প্লাসের ক্ষেত্রে এর বাইরে কোনো ত্বরণ নাই। আর জি কাজ করে হচ্ছে খাড়া নিচের দিকে। তো যেহেতু জি খাড়া নিচের দিকে কাজ করে, তাই জি কোন অক্ষ বরাবর কাজ করে, খাড়া নিচে মানে ওয়াই অক্ষ বরাবর। ওকে, তাহলে ওয়াই অক্ষের ত্বরণ বা এ ওয়াই মানে ওয়াই অক্ষের ত্বরণ। তো ওয়াই অক্ষের ত্বরণের পরিবর্তে আমি কি লিখতে পারি বলতো, জি লিখতে পারি। তাহলে এ ওয়াই এর পরিবর্তে কি লিখতে পারি বলতো, চাইলে জি লিখতে পারি। আর এখানে আসলে টি স্কয়ার, আমরা টি স্কয়ারটা লিখে দিলাম। ওকে, প্লাস টি স্কয়ারটা আমরা প্লাস তো পরে দিব, আমরা টি স্কয়ারটা আমরা লিখে দিলাম। ওকে, তাহলে y = আমি আরেকবার বলি, খেয়াল করো, এটা হচ্ছে আমাদের গতির ফর্মুলা s = ut + half at স্কয়ার। তো আমরা এই ফর্মুলাটা y অক্ষে অ্যাপ্লাই করলাম। তো y অক্ষে যদি আমরা অ্যাপ্লাই করি, তাহলে s এর নিচে থাকবে y, u এর নিচে থাকবে y, a এর নিচে থাকবে y। আর u নিউটনের ফর্মুলা বা গতির ফর্মুলা ওয়ান ডাইমেনশন বা একটা মাত্রায় প্রয়োগ করা যায়। ওকে, তো আমরা y অক্ষে প্রয়োগ করলাম। তো আমরা এইজন্য এইভাবে কি করলাম বলতো, নিচে s এর নিচে y, u এর নিচে y, a এর নিচে y দিয়ে দিলাম। s y মানে y অক্ষের সরণ, s মানে সরণ, y মানে y অক্ষ। তো y অক্ষের সরণকে আমরা y দিয়ে প্রকাশ করলাম। uy মানে হচ্ছে y অক্ষের আদিবেগ। তো y অক্ষের আদিবেগ কোনটা বলতো, এটা আমার আদিবেগ 50 মিটার/সেকেন্ড। তো এর y অক্ষের মান কত, u sin আলফা। এই আদিবেগের x অক্ষের মান কত, u cos আলফা। তাহলে আমরা নিব হচ্ছে uy মানে বেগের y অক্ষের মান। তাই আমরা বেগের y অক্ষের মান নিছি বলে আমরা এখানে লিখলাম কি বলতো, u sin আলফা। t এর জায়গায় t লিখলাম, হাফ টু হাফ, ay মানে y অক্ষের ত্বরণ। তো প্লাসের ক্ষেত্রে একমাত্র ত্বরণ কাজ করে অভিকর্ষজ ত্বরণ, যেটা কোন দিকে বলতো, খাড়া নিচের দিকে। তাই আমরা ay এর পরিবর্তে কি লিখলাম বলতো, g লিখলাম। ওকে, আর বাকিটা হচ্ছে t স্কয়ার। আশা করি বুঝলাম। এরপরে আমরা একটু চিহ্ন নিয়ে কথা বলবো। ওকে, এই জায়গাটায় আমরা চিহ্ন নিয়ে একটু কথা বলবো, একটু মন দিয়ে শুনবা, চিহ্ন নিয়ে কথা বলবো। একটু খেয়াল করো, আমরা আমাদের এখানে কে কে ভেক্টর রাশি, খেয়াল করো, g ভেক্টর রাশি, u sin আলফা ও ভেক্টর রাশি, y ও ভেক্টর রাশি। তো একটু মন দিয়ে দেখবা, যেটা হচ্ছে অভিকর্ষজ ত্বরণ g। অভিকর্ষজ ত্বরণ g কোন দিকে কাজ করে বলতো, খাড়া নিচের দিকে। অভিকর্ষজ ত্বরণ g কোন দিকে কাজ করে, অলওয়েজ খাড়া নিচের দিকে। একটু মন দিয়ে শুনবা, এই লাইনটা খুব ইম্পর্টেন্ট। g অলওয়েজ কাজ করে খাড়া নিচের দিকে। তারপরে খেয়াল করো, u sin আলফা কোন দিকে কাজ করতেছে, দেখলেই বুঝতে পারবা। u sin আলফা কিন্তু খাড়া উপরের দিকে কাজ করে, মন দিয়ে দেখতেছো, u sin আলফা। তো u sin আলফার ডিরেকশন কোন দিকে বলো তো, উপরের দিকে। তাই আমরা লিখতে পারি হচ্ছে u sin আলফা, মন দিয়ে দেখো, u sin আলফা। তো u sin আলফার ডিরেকশন কোন দিকে বলো তো, ডিরেকশন হচ্ছে উপরের দিকে। তো মন দিয়ে দেখবা, u sin আলফার ডিরেকশন কোন দিকে, উপরের দিকে। g অলওয়েজ নিচের দিকে কাজ করে, u sin আলফা কোন দিকে বলো তো, চিত্রানুযায়ী উপরের দিকে কাজ করতেছে u sin আলফা। ওকে, আচ্ছা, তারপরে একটু দেখো, u sin আলফার ডিরেকশন আমরা বুঝে গেলাম, g এর ডিরেকশন আমরা বুঝে গেলাম। এবার y মানে হচ্ছে উলম্ব সরণ। y মানে হচ্ছে উলম্ব সরণ, বস্তুর লম্বালম্বী যতটুকু সরছে বা বস্তুর লম্বালম্বী যে সরণ। ওকে, আচ্ছা, ইনিশিয়ালি বস্তু নিক্ষেপ করা হয়েছে কোনখান থেকে, a বিন্দু থেকে। আর বস্তু পতিত হয়েছে কোন বিন্দুতে, বি বিন্দুতে। তাহলে এ বিন্দুকে আমরা বলতে পারি নিক্ষেপণ বিন্দু, আর বি কে আমরা বলতে পারি পতন বিন্দু। এ কে আমরা বলতে পারি নিক্ষেপণ বিন্দু বা আদি বিন্দু, বি কে আমরা বলতে পারি পতন বিন্দু বা শেষ বিন্দু। তো নিক্ষেপণ বিন্দু থেকে আদি বিন্দুর লম্বালম্বী যে সরণ, নিক্ষেপণ বিন্দু থেকে শেষ বিন্দুর লম্বালম্বী যে সরণ, তাকে আমরা বলি হচ্ছে y। সেই y এর ভ্যালু কত বলতো, 60 মিটার। খেয়াল করো, আমি আরেকবার বলি, এই y এর ভ্যালু কত বলতো, y এর ভ্যালু হচ্ছে 60 মিটার। y কিভাবে আমরা মেজার করলাম, নিক্ষেপণ বিন্দু থেকে পতন বিন্দুর লম্বালম্বী যে সরণ। একটু মন দিয়ে দেখবা, নিক্ষেপণ বিন্দু কোনটা, a, আর a মানে হচ্ছে এই যেভাবে হাত দিবা। পতন বিন্দু কোনটা, b। তাহলে নিক্ষেপণ বিন্দু থেকে পতন বিন্দুর লম্বালম্বী যে সরণ, হাত বুঝতে পারতেছো তো না, 60 মিটার। একটু খেয়াল করো, a নিক্ষেপণ বিন্দু, b পতন বিন্দু। নিক্ষেপণ বিন্দু আর পতন বিন্দুর মধ্যবর্তী যে দূরত্ব বা লম্ব দূরত্ব, সেটাই হচ্ছে আমাদের y বা উলম্ব সরণ। তো y এর মেজারমেন্টটা আমরা এভাবে করব, বা y এর মানটা হচ্ছে আমরা এভাবে বের করব। ওকে, আচ্ছা, আর y এর ডিরেকশনটা কি হয়, y এর ডিরেকশন হয় বা উলম্ব সরণের ডিরেকশন, y মানে উলম্ব সরণ। তো উলম্ব সরণের ডিরেকশন হয় আদি বিন্দু থেকে শেষ বিন্দুর দিকে। শেষ বিন্দুর দিকে হচ্ছে উলম্ব সরণের ডিরেকশন হয়। আদি বিন্দু কোথায়, উপরে, বিল্ডিং এর উপরে। শেষ বিন্দু কোথায়, বিল্ডিং এর নিচে বা ভূমিতে। তো y এর ডিরেকশন হয় শেষ বিন্দুর দিকে।
তো শেষ বিন্দু কোন দিকে? নিচের দিকে। খেয়াল করো, আদি বিন্দু কোন দিকে? উপরের দিকে। শেষ বিন্দু কোথায়? নিচে। তাহলে y এর ডিরেকশন হয় শেষ বিন্দুর দিকে বা নিচের দিকে। তাহলে y এর ডিরেকশন আমি দিলাম হচ্ছে নিচের দিকে। একটু মন দিয়ে দেখবা, মন দিয়ে দেখবা। আমি একটু এই পাশে একটু আঁকি ছোট্ট করে, একটু এই পাশে আমি একটু ছোট্ট করে আঁকি। ধরো এটা আমাদের একটা বিল্ডিং, মন দিয়ে শুনবা। ধরো এটা আমাদের একটা বিল্ডিং, তো আমি এখান থেকে একটা বস্তুকে নিক্ষেপ করব। তো নিক্ষেপ করলাম, নিক্ষেপ করলে বস্তুটা এইভাবে উপরের দিকে উঠে এই বরাবর এখানে পড়লো। ওকে, মন দিয়ে দেখো, আমরা এই পয়েন্ট থেকে একটা বস্তুকে নিক্ষেপ করলাম। একটু মন দিয়ে দেখো, আমরা ধরো এটা হচ্ছে আমাদের ইনিশিয়াল পয়েন্ট আই, এটা হচ্ছে আমাদের ফাইনাল পয়েন্ট এফ। আমরা আই বিন্দু থেকে একটা বস্তুকে নিক্ষেপ করলাম, উপরে উঠে সেই এফ বিন্দুতে পৌঁছালো বিল্ডিং এর ছাদে। একটু মন দিয়ে দেখবা যে এটা আমরা এখান থেকে নিক্ষেপ করছি। ওকে, বস্তুকে আমরা ধরো সে ফর এক্সাম্পল এখান থেকে নিক্ষেপ করলাম, সে এই উপর দিকে উঠে তারপর বিল্ডিং এর ছাদে গিয়ে পড়লো। তাহলে এবার আমি যদি বলি এই বস্তুর উলম্ব সরণ কতটুকু, আমি বলবো আদি বিন্দু থেকে শেষ বিন্দুর লম্বালম্বি যতটুকু দূরত্ব বা সরণ। এটা আমার আদি বিন্দু আর এটা আমার শেষ বিন্দু। তো আদি থেকে শেষ বিন্দুর লম্বালম্বি যে দূরত্ব মানে এতটুকু দূরত্ব, একটু মন দিয়ে দেখবা। আদি বিন্দু হচ্ছে আমাদের এই যে আই, শেষ বিন্দু হচ্ছে আমাদের এই যে এফ। তো আদি বিন্দু থেকে শেষ বিন্দুর লম্বালম্বি যে দূরত্ব সেটাই হচ্ছে আমাদের y। ওকে, আদি বিন্দু i থেকে f এর লম্বালম্বি যে দূরত্ব সেটা হচ্ছে আমাদের y। আর y এর ডিরেকশন এই ক্ষেত্রে হবে শেষ বিন্দুর দিকে। আদি বিন্দু কোথায়? মাটিতে। শেষ বিন্দু কোথায়? বিল্ডিং এর ছাদে। তাহলে শেষ বিন্দু কোন জায়গায়? বিল্ডিং এর ছাদে, মানে কোন দিকে? উপরের দিকে। তাহলে এই ক্ষেত্রে y এর ডিরেকশন হবে কোন দিকে বলো তো? উপরের দিকে। একটু মনে রাখবা, আমি আরেকবার বলি, y এর ডিরেকশন হচ্ছে শেষ বিন্দুর দিকে হয়। যেহেতু এখানে বিল্ডিং এর ছাদ থেকে মাটিতে পড়তেছে বস্তুটা, তাহলে শেষ বিন্দু কোথায়? মাটিতে, মানে নিচের দিকে। তাই y এর ডিরেকশন নিচের দিকে। আর এক্ষেত্রে আমি আরেকটা एग्जांपल দেখালাম। সেটা কি দেখালাম? যে একটা বস্তুকে আমি মাটি থেকে উপরের দিকে নিক্ষেপ করলাম, যার ফলে বস্তুটা কোথায় গিয়ে পড়লো বলো তো? বিল্ডিং এর ছাদে গিয়ে পড়লো। তাহলে মাটি থেকে আমরা নিক্ষেপ করলাম, তাহলে এটা হচ্ছে আমার আদি বিন্দু। আর শেষ বিন্দুটা হচ্ছে বিল্ডিং এর ছাদে, কারণ বস্তু বিল্ডিং এর ছাদে গিয়ে পড়লো। তো y এর ডিরেকশন হচ্ছে শেষ বিন্দুর দিকে। শেষ বিন্দু মানে কোন দিকে বলো তো? বিল্ডিং এর ছাদে, মানে কোন দিকে বলো তো? বিল্ডিং এর ছাদ মানে উপরের দিকে। শেষ বিন্দুর দিকে y এর ডিরেকশন হয়। তো আমাকে একটু কষ্ট করে কমেন্টে জানিয়ে দাও যে তোমরা y এর ডিরেকশনটা বুঝছো কিনা। কখন y এর ডিরেকশন উপরের দিকে হবে, কখন y এর ডিরেকশন নিচের দিকে হবে, একটু বুঝতে পারছো কিনা একটু আমাকে জানাও। লাস্ট সারমর্ম মানে সব কথারই একটা কথা, শেষ বিন্দুর দিকে y এর ডিরেকশন হয়। যেহেতু শেষ বিন্দু মাটিতে, আদি বিন্দু আকাশে, মানে হচ্ছে কোথায়? বিল্ডিং এর ছাদে। তো শেষ বিন্দুর দিকে y এর ভ্যালু হয়, মানে নিচের দিকে y এর ভ্যালু। আর এখানে খেয়াল করো, শেষ বিন্দু কোন জায়গায়? বিল্ডিং এর ছাদে। আদি বিন্দু কোন জায়গায়? নিচে। তাহলে শেষ বিন্দুর দিকে হয়, মানে বিল্ডিং এর ছাদের দিকে হচ্ছে y এর ডিরেকশন। এই ক্ষেত্রে এইজন্য y কোন দিকে বলো তো? উপরের দিকে। আর y মাপবো কিভাবে বলো তো? আদি বিন্দু থেকে শেষ বিন্দুর লম্বালম্বি যতটুকু সরণ। ওকে, আদি বিন্দু i, শেষ বিন্দু এটা, লম্বালম্বি যতটুকু সরণ তাই হচ্ছে আমাদের y। আদি বিন্দু এটা, শেষ বিন্দু এটা, লম্বালম্বি যতটুকু সরণ সেটা হচ্ছে আমাদের y বা 60 মিটার। একটু কষ্ট করে কমেন্টে জানিয়ে দাও যে এই পর্যন্ত আমরা বুঝতে পারছি কিনা। আমাদের আয়রা আফরোজ বলেছো বুঝতে পারছি, সিনথিয়া অপরাজিতা বলেছো বুঝতে পারছি। ওকে, নুসরাত জাহান নির্জনা বুঝতে বলছো বুঝছো। কাউসার আহমেদ ইয়া ভাইয়া, ওকে, থ্যাংক ইউ সো মাচ। রাকিন আফসার, জি ভাইয়া ক্লিয়ার। ওকে, ও ম্যাক্সিমাম তোমরা বলছো যে বুঝতে পারছো। ওকে, দিভান সাইদুল বুঝতে পারছো। রিহান আজিম, ওকে, ম্যাক্সিমামই তোমরা বুঝতে পারছো। ওকে, তোমরা যারা একদম শুরু থেকে কানেক্টেড ছিলা তারা অবশ্যই বুঝতে পারছো। আর যারা বুঝতে পারছো না, আমি ম্যাক্সিমাম কমেন্টই দেখলাম তোমরা বুঝতে পারছো, প্রায় 95% কমেন্ট দেখলাম। তো যারা একটু বুঝতে পারছো না, অবশ্যই লাইভটা একটু কষ্ট করে আরেকবার দেখে নিবা। কারণ আমরা কি বলে, তুমি যদি একটু আগে থেকে আগে পরে করে দেখো, পজ করে দেখো, একটু ভালো করে শুনে দেখো, দেখবা অবশ্যই তোমরা বুঝতে পারবা। ওকে, আমি অনেকবার বলছি, একটা ব্যাখ্যা অনেকবার করে বলার চেষ্টা করছি যাতে তোমরা বুঝতে পারো। ওকে, আচ্ছা, তো এবার খেয়াল করো, এবার সেটা হচ্ছে আমরা এখান থেকে এবার একটু এভাবে ডিরেকশন গুলো ফার্স্টে দিয়ে নিব। ওকে, y নিচের দিকে, কেন? y হচ্ছে শেষ বিন্দুর দিকে হয়। শেষ বিন্দু কোথায়? মানে আদি বিন্দু তো উপরে আকাশে, মানে বিল্ডিং এর ছাদে। শেষ বিন্দু কোন জায়গায়? মাটিতে। তাহলে শেষ বিন্দুর দিকে, মাটি কোন দিকে? নিচে না? নিচের দিকে হবে। তাহলে y হচ্ছে নিচের দিকে। আর g সারা জীবন খাড়া নিচের দিকে কাজ করে, অভিকর্ষ ত্বরণ সারা জীবন খাড়া নিচের দিকে কাজ করে। আর u sin আলফা চিত্র দেখে বুঝতে পারতেছো u sin আলফা কোন দিকে বলো তো? উপরের দিকে। ওকে, আচ্ছা, তো এবার কি করবা? এবার তুমি নিচের দিককে, মন দিয়ে শুনবা, মন দিয়ে, এটা খুব ইম্পর্টেন্ট।
তো নিচের দিককে তুমি যদি পজিটিভ ধরো, নিচের দিককে তুমি যদি পজিটিভ ধরো, তাহলে উপরের দিককে ধরবা হচ্ছে নেগেটিভ। আরেকবার বলি, নিচের দিককে যদি তুমি পজিটিভ ধরো তাহলে উপরের দিককে ধরবা নেগেটিভ। এখন তোমার আরেকটা বন্ধু বললো না আমি এভাবে ধরবো না, আমি নিচের দিককে নেগেটিভ ধরবো, তাহলে উপরের দিক হবে কি বলতো পজিটিভ। তোমার ইচ্ছা, তুমি নিচের দিককে যেই সাইন দ্বারা প্রকাশ করবা, উপরের দিককে তার অপোজিট সাইন দ্বারা প্রকাশ করবা। মন দিয়ে দেখো, আমি আরেকবার বলি, মন দিয়ে দেখবা। নিচের দিককে তুমি যদি পজিটিভ দিয়ে প্রকাশ করো তাহলে উপরের দিক হবে নেগেটিভ, নিচের দিককে তুমি যদি নেগেটিভ দিয়ে প্রকাশ করো তাহলে উপরের দিকটা হবে কি বলতো পজিটিভ। ওকে, আবার বলি, মন দিয়ে শুনবা, তোমার নিজের ইচ্ছা, নিচের দিককে পজিটিভ ধরলে উপরের দিক হবে নেগেটিভ, নিচের দিককে নেগেটিভ ধরলে উপরের দিক কি হবে বলতো পজিটিভ। তো আমরা কি করতেছি, নিচের দিককে পজিটিভ ধরলাম, তাহলে উপরের দিকটা কি হবে বলতো নেগেটিভ হবে। ওকে, নিচের দিককে যদি তুমি পজিটিভ ধরো, আমি ক্যালকুলেশনের সুবিধার্থে। ওকে, তো যাই হোক, তাহলে খেয়াল করো, তাহলে y এর সামনে কি হবে প্লাস, g এর সামনে কি হবে প্লাস। তাহলে খেয়াল করো, আমি মানগুলো বসাই, y এর সামনে হবে প্লাস, তাহলে আমরা প্লাসটা বসাই দেই। এই যে y এর সামনে হবে প্লাস, g এর সামনে কি হবে প্লাস, g এর সামনে হবে প্লাস, u sin আলফার সামনে কি হবে বলো তো মাইনাস, তাই u sin আলফার সামনে আমি মাইনাস দিয়ে দিলাম। ওকে, u sin আলফার সামনে আমি মাইনাস দিয়ে দিলাম, একটু দেখো বুঝতে পারি কিনা। y equals to, তাহলে y এর সামনে আমি কি দিলাম বলতো, y এর সামনে আমি প্লাস দিলাম, একটু মন দিয়ে দেখবা, g এর সামনেও আমি প্লাস দিলাম, আর u sin আলফার সামনে কি দিলাম বলতো মাইনাস দিলাম। তুমি y এর সামনে মাইনাস, g এর সামনে মাইনাস আর u এর সামনে প্লাস দিলেও তোমার অ্যানসার সঠিক হবে। তুমি নিচের দিকে প্লাস ধরলে উপরের দিক হবে মাইনাস, নিচের দিকে মাইনাস ধরলে উপরের দিক হবে হচ্ছে প্লাস। তো সেই অনুযায়ী আমি আসলে এভাবে চিহ্নগুলো বসাই নিব। এই ব্যাপারটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, আন্দাজে কিন্তু সূত্র বসালে হবে না, সূত্র মুখস্থ করলেও কিন্তু তোমরা পরীক্ষার হলে আটকায় যাবা। ওকে, যদি চেঞ্জ করে দেয় বা যদি সিনারিওটা পরিবর্তন করে দেয়। ওকে, তাহলে একটু মন দিয়ে দেখো, এবার আমাদের ক্যালকুলেশন সহজ। এবার আমরা দেখে দেখে মান বসাই। y এর ভ্যালু কত, 60 মিটার, কোশ্চেনে দেওয়া আছে y এর ভ্যালু, তাহলে প্লাস 60 মিটার ইকুয়ালস টু মাইনাস u এর ভ্যালু কত, u হচ্ছে 50 মিটার পার সেকেন্ড, তাহলে 50 ইনটু sin আলফার ভ্যালু কত, আলফা 30 ডিগ্রি, তাহলে sin 30 ডিগ্রি ইনটু t প্লাস হাফ অফ g, g মানে 9.8, 9.8 কে 2 দিয়ে ভাগ করলে কি হয় 4.9, তাহলে 4.9 t স্কয়ার, তাহলে 4.9 t স্কয়ার আমরা লিখলাম। ওকে, তো এখান থেকে যদি আমরা একটু ক্যালকুলেশন করি তাহলে আমি লিখতে পারবো 4.9 t স্কয়ার মাইনাস 50, আচ্ছা দেখো 50 sin 30, sin 30 এর ভ্যালু হাফ আর 50, হাফ আর 50 গুণ করলে হয় হচ্ছে 25, তাহলে 25 ইনটু t, 25 into t, আর এখানে হয়ে যাবে মাইনাস 60 ইকুয়ালস টু 0। ওকে, সিম্পল ক্যালকুলেশন। ওকে, তো এটা হচ্ছে আমাদের একটা দ্বিঘাত সমীকরণ, এটা হচ্ছে আমাদের একটা দ্বিঘাত সমীকরণ। তো দ্বিঘাত সমীকরণ সলভ করার আমাদের একটা টেকনিক আছে বা আমাদের একটা সূত্র আছে। তো আমরা মুছলাম, হ্যাঁ আমরা আমাদের জায়গাটা একটু কম, তো আমরা একটু মুছে ফেললাম যাতে আমাদের ক্যালকুলেশন করতে সুবিধা হয়, যাতে আমাদের ক্যালকুলেশন করতে সুবিধা হয়। তো এটা হচ্ছে আমাদের দ্বিঘাত সমীকরণ। তো দ্বিঘাত সমীকরণ দেখতে কেমন হয়, ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, এই টাইপের সমীকরণকে আমরা বলি দ্বিঘাত সমীকরণ। তো দ্বিঘাত সমীকরণে x স্কয়ারের সহগকে বলা হয় a, x এর সহগকে বলা হয় b আর ধ্রুবক পদকে বলা হয় c। তাহলে আমরা এইখানে কি x স্কয়ার বা t স্কয়ার আছে, তাহলে t স্কয়ারের সহগকে আমরা বলি হচ্ছে a, মানে 4.9 কে আমরা a ধরতে পারবো, x এর সহগকে আমরা b ধরতে পারবো, মানে t এর যে সহগটা -25 তাকে আমরা b ধরলাম, x এর সহগ বা t এর সহগ, আর ধ্রুবক পদটাকে আমি c ধরতে পারি। ধ্রুবক পদ হচ্ছে -60, তো -60 কে আমরা c ধরতে পারি। এটা হচ্ছে আমাদের a b আর c। তো যদি এরকম হয় তাহলে আমরা এই সমীকরণটা সলভ করার বা দ্বিঘাত সমীকরণ সলভ করার একটা
সূত্র আছে, সেই সূত্রটা হচ্ছে বিজ্ঞানী শ্রীধর আচার্যের ফর্মুলা। তো বিজ্ঞানী শ্রীধর আচার্যের ফর্মুলাটা কি ছিল? ফর্মুলাটা হচ্ছে x মানে যদি তোমার সমীকরণ হয় ax² + bx + c, তবে এই সমীকরণ থেকে x এর তুমি দুইটা ভ্যালু পাবা, কারণ এখানে x² আছে, তাই সেই দুইটা ভ্যালু তুমি কিভাবে বের করবা, সেই ব্যাপারটা বের করার জন্য বা এই দ্বিঘাত সমীকরণটা তুমি কিভাবে সলভ করবা, সেই সলভটা করার জন্য আমাদের বিজ্ঞানী শ্রীধর আচার্যের একটা ফর্মুলা আছে। ফর্মুলাটা হচ্ছে x = -b ± অনেকে হয়তো জানো b² - 4ac / 2a, b² - 4ac / 2a। তোমরা এটা খুব সম্ভবত হায়ার ম্যাথের সেকেন্ড পেপারে চ্যাপ্টার 4 যেটা আছে, হায়ার ম্যাথের সেকেন্ড পেপারে চ্যাপ্টার 4 এ এই সূত্রটা পড়ার কথা, দ্বিঘাত সমীকরণ সলভের সূত্রটা। ওকে, আর যেটাকে আমরা বলতাম, মনে করাই দিই, b² - 4ac কে আমরা বলতাম হচ্ছে নিশ্চায়ক। ওকে, আচ্ছা যাই হোক, তাহলে এবার খেয়াল করো, এটা যদি সমীকরণটা থাকে x এর টার্মের, তবে x এর টার্মের সমীকরণটাকে সলভ করতে পারবো আমরা এই ফর্মুলা দিয়ে। বাট আমাদের সমীকরণটা আছে t এর টার্মে, বা t হচ্ছে আমাদের চলক, তো আমরা দেখে দেখে মানটা বসাই দিই। তো কিভাবে আমরা বের করব? তো এই সমীকরণ থেকে আমরা x এর ভ্যালু বের করতে পারবো, বাট আমাদের সমীকরণটা এইটা, এখান থেকে আমরা t এর ভ্যালু বের করতে পারবো, যেহেতু আমাদের চলকটা হচ্ছে t, মানে x এর পরিবর্তে t আছে। তাহলে t = আমরা লিখতে পারবো হচ্ছে -b, তাহলে b এর ভ্যালু কত? 25, তাহলে b এর ভ্যালু কিন্তু -25, এটা কিন্তু সূত্রের মাইনাস বসালাম b এর ভ্যালু হচ্ছে -25, তো -25 প্লাস মাইনাস √b² - 4ac, b² কত? -25 এর স্কয়ার, তাহলে b² হচ্ছে -25 এর কি বলতো? স্কয়ার, তাহলে -25 এর স্কয়ার আমি দিলাম, b² - 4ac, তাহলে 4 লিখলাম ইনটু a কত? a হচ্ছে 4.9, তাহলে 4.9 আমি লিখলাম ইনটু c, যেখানে c এর ভ্যালু কত? c এর ভ্যালু হচ্ছে -60, তো আমরা -60 আমরা লিখলাম, ডিভাইডেড বাই b² - 4ac ডিভাইডেড বাই 2a, a এর ভ্যালু কত? a এর ভ্যালু হচ্ছে 4.9, তাহলে 2a মানে 2 * 4.9, 2a মানে হচ্ছে 2 * 4.9। ওকে, আচ্ছা তাহলে এবার খেয়াল করো, এবার এই সমীকরণটা আমরা সলভ করি। তো এই মানে এই যে এখান থেকে আমরা t সলভ করি, তো t সলভ করলে আমরা t এর ভ্যালু কি কি পাচ্ছি বলো তো? এখানে মাইনাসে মাইনাসে +25 প্লাস মাইনাস √, ভিতরেরটা ক্যালকুলেশন করলে কত আসে একটু আমরা যদি দেখতে চাই, ভিতরেরটা যদি আমরা একটু ক্যালকুলেশন করি, আমাদের মানটা কত আসে? -4 25² - 25² - 4 ইনটু ওকে, তো রুটের ভিতরের টার্মটা সলভ করলে আসবে হচ্ছে অ্যানসারটা, রুটের ভিতরের টার্মটা সলভ করলে আমরা পাবো 625 প্লাস, একটু দাঁড়াও, 625 মানে 25² কে সলভ করলে প্লাস, আর বাকিটুকু হচ্ছে 1176। ওকে, এইটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, গুণ করলে তুমি পাবা 1176, আর 25² করলে তুমি পাবো হচ্ছে 625। ওকে, ডিভাইডেড বাই 4.9 ইনটু 2, এটা করলে তুমি পাবা হচ্ছে 9.8। ওকে, আচ্ছা যাই হোক, তো এখান থেকে তুমি t এর একটা এক্সপ্রেশন বের করলা, তো এখান থেকে প্লাস মাইনাস আছে, তো তুমি প্লাসের জন্য একবার ফর্মুলা অ্যাপ্লাই করবা, প্লাসের জন্য তুমি যে মানটা পাবা সেটা হচ্ছে t1 ধরলাম, সেই t1 টা পাবা 25 প্লাস √625, 19 তোমরা মেবি এই টাইপের প্রবলেমগুলো সলভ করছো, 625 প্লাস 1176 ডিভাইডেড বাই 9.8, এখান থেকে আমরা t1 এর ভ্যালু পাবো যখন আমরা প্লাস নিয়ে কাজ করব, আর যখন আমরা মাইনাস নিয়ে কাজ করব, এই পাশে দেখাই, মাইনাস দিয়ে যদি আমি কাজ করি তখন আমরা পাবো t2, তো t2 এর ভ্যালুটা আমরা পাবো হচ্ছে 25 মাইনাস √625 প্লাস 1176 ডিভাইডেড বাই 9.8, আমরা শ্রীধর আচার্যের ফর্মুলা ইউজ করলাম, সেখান থেকে আমরা t এর মান বের করতে চাই, সময় আমাদেরকে বের করতে বলছে, আমাদের কোশ্চেনে বলছে a বিন্দু থেকে b বিন্দুতে পড়তে কতটুকু সময় লাগে, মানে সেই সময়ের ভ্যালু বের করতে চাওয়ার জন্য আমাদের প্লাস মাইনাস, যেহেতু আমরা টার্ম, তাহলে প্লাসের জন্য আমরা একটা সময়ের মান হিসেব করব,
মাইনাসের জন্য আমরা একটা সময়ের মান হিসেব করব। তো আমরা যদি প্লাস নিয়ে কাজ করি তো প্লাসের জন্য আমরা যে সময়ের ভ্যালুটা পাবো সেটা হচ্ছে t1, সেই t1 এর ভ্যালুটা আমরা পাবো হচ্ছে প্লাস নিয়ে যদি আমরা কাজ করি 6.88 সেকেন্ড, 6.88 সেকেন্ড আমরা যদি প্লাস নিয়ে কাজ করি, আর মাইনাস নিয়ে মানে এই ক্যালকুলেশনটা যদি তুমি করো ক্যালকুলেটরে তবে তুমি যে মানটা পাবা t2 সেই মানটা পাবো হচ্ছে -1.77, -1.77 সেকেন্ড। ওকে, তুমি t2 এর যে মানটা পাবা সেটা হচ্ছে -1.77 সেকেন্ড, আর t1 এর যে মানটা পাবা সেটা হচ্ছে 6.88 সেকেন্ড। ওকে, তো একটু মন দিয়ে দেখো, একটু মন দিয়ে দেখবা, সেটা হচ্ছে একটু মন দিয়ে দেখলেই তুমি বুঝতে পারবা, সেটা হচ্ছে আমাদের t1 এর ভ্যালু আসছে পজিটিভ আর t2 এর ভ্যালু আসছে নেগেটিভ। তো আমরা নেগেটিভ ভ্যালু বা নেগেটিভ সময় তো পসিবল না, তাই আমরা অলওয়েজ আমরা পজিটিভ বা সময়ের পজিটিভ মান নিয়ে কাজ করব, টাইমের বা সময়ের পজিটিভ মান নিয়ে কাজ করব। তো এই নেগেটিভ মানটা আমাদের জন্য গ্রহণযোগ্য না, পজিটিভ মানটাই আমাদের জন্য গ্রহণযোগ্য। তারপরে তুমি ব্যাখ্যা দিবা যে অর্থাৎ এ বিন্দু থেকে বস্তু সম্পূর্ণ পথ ঘুরে বি বিন্দুতে ফেরত আসতে 6.88 সেকেন্ড সময় লাগে, 6.88 সেকেন্ড সময় লাগে। আশা করি আমরা বুঝতে পারলাম, আশা করি আমরা বুঝতে পারলাম। ওকে, আচ্ছা, তো বুঝতে পারলে অবশ্যই তুমি লাইক দাও, শেয়ার দাও, যাতে করে তোমরা এই টাইপের প্রবলেম বা তোমাদের বন্ধুরা এই টাইপের প্রবলেমগুলো সলভ করতে পারে। তোমরা কষ্ট করে আমাদের এই লাইভ ক্লাসটা শেয়ার করে ফেলো, লাইক দাও, কমেন্ট করো, আর হচ্ছে অবশ্যই রিঅ্যাকশন দিবা। তাহলে কি হয়, তাহলে হচ্ছে আমি অনেক আগ্রহ পাবো এবং অনেক উদ্যম পাবো তোমাদেরকে পড়ানোর জন্য। ওকে, আচ্ছা, এনিওয়ে এবার তো খেয়াল করো, তো আমরা আশা করি এই পর্যন্ত বুঝলাম। তো এটা হচ্ছে আমাদের প্রথম প্রবলেম ছিল হচ্ছে এরকম। ওকে, আমাদের ফার্স্ট প্রবলেমটা ছিল হচ্ছে এরকম, কোশ্চেন নাম্বার 1 এর প্রথম যে প্রবলেম। ওকে, আচ্ছা, তো এবার আমরা দ্বিতীয় প্রবলেমে চলে যাই। আমাদের দ্বিতীয় প্রবলেমটা কি বলছে? আমাদের দ্বিতীয় প্রবলেমটা হচ্ছে আমাদের কোশ্চেনে বলবে এরকম যে আমাদের এই এখান থেকে, এটা হচ্ছে আমাদের বিল্ডিং এর একদম নিচের যে পয়েন্টটা, ওকে, বিল্ডিং এর লোয়ার পয়েন্ট। তো এই বিল্ডিং এর লোয়ার পয়েন্ট থেকে কতটুকু দূরে বস্তু পতিত হলো। ওকে, বিল্ডিং এর নিচের পয়েন্ট থেকে বা বিল্ডিং থেকে আনুভূমিকভাবে কত দূরে বস্তু পতিত হলো। ওকে, বিল্ডিং থেকে আনুভূমিকভাবে কতটুকু দূরে বস্তু পতিত হলো এটা আমরা বের করতে চাই। তো আমাদের আনুভূমিক দূরত্ব বের করা লাগবে, যাকে আমরা x দিয়ে প্রকাশ করলাম, বা আনুভূমিক সরণকে আমরা x দ্বারা প্রকাশ করলাম। ওকে, আচ্ছা, তো এবার আমরা ফর্মুলাটা অ্যাপ্লাই করতে চাই। ফর্মুলাটা আমরা প্রয়োগ করি। এত বড় করে না করলে ক্যালকুলেটর ব্যবহার করলে হয়ে যায়। জি আপু, অবশ্যই তুমি একদম ঠিক কথা বলছো যে আয়েশা আক্তার, এত বড় করে না করলেও ক্যালকুলেটর ব্যবহার করলে হয়ে যায়। অবশ্যই তুমি ঠিক কথা বলছো, কিন্তু কথা হচ্ছে অনেক সময় বোর্ড এক্সামে ক্যালকুলেটরটা এভাবে ব্যবহার করলে কেটে দেয়। তো এই জন্য আমরা একটু নিজেরা সেফ থাকার জন্য বা আমরা শিক্ষার্থীদের একটা সেফ জোনে রাখার জন্য আমরা এইভাবে শিখালাম। ওকে, তো যেহেতু এই ফর্মুলাটা আমাদের ইন্টারমিডিয়েট সিলেবাসেই আছে, আর যেহেতু এভাবে সলভ করা যায় আমাদের ইন্টারমিডিয়েট টাইমে, তো এই জন্য আমি এইভাবে সলভ করার চেষ্টা করলাম। তাছাড়া অ্যাডমিশন টেস্টে কিন্তু অনেক জায়গায় আমাদের ক্যালকুলেটর ব্যবহার করা নিষিদ্ধ। তো সেক্ষেত্রে কিন্তু তোমাদের এই যে আমি যেই প্রয়োগটা দেখালাম এই প্রয়োগটা তোমাদেরকে কাজে লাগতে পারে। ওকে, তুমি অবশ্যই ঠিক কথা বলছো যে ক্যালকুলেটরে অবশ্যই সলভ করা যায়, বাট সবচেয়ে ভালো হয় আমি যেভাবে করলাম সেফ থাকা যায়, ওকে, আচ্ছা, তাহলে এবার দেখো, তো যদি তোমরা ভালো বুঝতে পারো অবশ্যই তোমরা ক্লাসটা শেয়ার করে দিবা। তো আমরা শুরু করি। আমরা x এর ভ্যালু আমরা এখন বের করব। হ্যাঁ, x মানে কি? বিল্ডিং থেকে আনুভূমিকভাবে কতটুকু দূরে বস্তু পতিত হলো। বস্তু এখান থেকে নিক্ষেপ হয়েছে, সম্পূর্ণ পথ অতিক্রম করে এই পয়েন্টে এসে পতিত হয়েছে, কত সময় পর বি বিন্দুতে পড়ছে তা আমরা আগের অঙ্কে বের করলাম। তাহলে এখন বের করব এখান থেকে এতটুকু দূরত্ব বা x এর ভ্যালু কত। তাহলে আমরা আবার সলভ শুরু করি। সলিউশন নাম্বার 2 বা 2 নাম্বার সলিউশন। ওকে, আচ্ছা, তো একটু মনে রাখবা আমরা ফর্মুলা জানি s ut plus half of at square। আমরা ফর্মুলা জানি s ut plus half of at square। তো এই ফর্মুলাগুলো অ্যাপ্লাই করা যায় বলছি বারে একটা মাত্র অক্ষে। ওকে, হয় তুমি x অক্ষে প্রয়োগ করতে পারবা, না হয় তুমি y অক্ষে প্রয়োগ করতে পারবা। একটু বলি, আজকের ক্লাসটা একটু বড় করে নিব, মোটামুটি চেষ্টা করব অনেক কনসেপ্ট তোমাদের সাথে আলোচনা করার। ওকে, তো এনিওয়ে, তো একটু খেয়াল করো
কি বললাম, তো আমরা এই যে আমাদের ফর্মুলা বা গতির ফর্মুলা এখন আমরা ইউজ করব বা অ্যাপ্লাই করব। তো আমাদের এখন বের করতে হবে x এর ভ্যালু, x এর ভ্যালু আমরা বের করতে চাই, তাই আমাদের এই ফর্মুলাটা যদি আমি x অক্ষে অ্যাপ্লাই করি বা x অক্ষে প্রয়োগ করি তাহলে সুবিধা পাওয়া যায়। ওকে, তাহলে এই ফর্মুলা যদি আমি x অক্ষে প্রয়োগ করি তবে আমি কি কি লিখব একটু মন দিয়ে দেখো। এই ফর্মুলা যদি আমি x অক্ষে প্রয়োগ করি, s এর নিচে লিখব x, s x, u এর নিচে লিখব x, u x, a এর নিচে লিখব x, a x। ওকে, আমরা এই ফর্মুলার এখন প্রত্যেকটা টার্ম, এই ফর্মুলার প্রত্যেকটা টার্ম আমরা x অক্ষে প্রয়োগ করলাম। ওকে, গতবার আমরা এই ফর্মুলার প্রত্যেকটা টার্ম আমরা y অক্ষে প্রয়োগ করলাম, আর এবার আমরা এই ফর্মুলার প্রত্যেকটা টার্ম x অক্ষে প্রয়োগ করলাম। মানে এমন হওয়া যাবে না যে তুমি s প্রয়োগ করলা x অক্ষে, u প্রয়োগ করলা y অক্ষে, a প্রয়োগ করলা x অক্ষে, এভাবে উল্টা পাল্টা বা ডিসঅর্ডার ভাবে একটা ফর্মুলা বা নিউটনের ফর্মুলাটা প্রয়োগ করা যায় না, বা গতির ফর্মুলাগুলো একটা নির্দিষ্ট অক্ষে প্রয়োগ করতে হয়। তাই আমরা প্রত্যেকটা নিউটনের ফর্মুলার প্রত্যেকটা এলিমেন্টকে আমি x অক্ষে প্রয়োগ করতেছি। তাহলে এবার খেয়াল করো, যদি প্রত্যেকটা এলিমেন্টকে আমরা x অক্ষে প্রয়োগ করি তবে s x মানে কি? s মানে সরণ, x মানে x অক্ষ বরাবর সরণ। তো x অক্ষ বরাবর সরণ আসলে কতটুকু বলো তো? x অক্ষ বরাবর সরণকে আমি x দিয়ে প্রকাশ করছিলাম, y অক্ষ বরাবর সরণকে আমি y দিয়ে প্রকাশ করছিলাম। তাহলে s x মানে x অক্ষ বরাবর সরণ আমি x লিখতে পারি ইকুয়ালস টু u x মানে হচ্ছে আদিবেগের x অক্ষ, u মানে আদিবেগ, x মানে x অক্ষ, আদিবেগের x অক্ষ, তাই আদিবেগের x অক্ষ কোনটা? u cos আলফা, এটা আমার আদিবেগ। আদিবেগের y অক্ষ কোনটা? চোখ দিয়ে তাকালে বুঝতে পারবা, u sin আলফা। আদিবেগের x অক্ষ কোনটা বলতো? u cos আলফা, তাকালেই বুঝতে পারবা, আমাদের অত বিজ্ঞানী হওয়া লাগবে না, তাকালেই আমরা বুঝতে পারবো। আদিবেগের x অক্ষের মান কত? u cos আলফা। আদিবেগের y অক্ষের মান কত? u sin আলফা। যেহেতু আমাদের ux লাগবে বা আদিবেগের x অক্ষের মান লাগবে, তার ভ্যালু হচ্ছে u cos আলফা। তো ux এর জায়গায় আমি কি লিখতে পারি? u cos আলফা। ux এর জায়গায় আমি লিখলাম t মানে সময়, তো সময়টা আমি সময় t এর মতোই as it is রেখে দিলাম। ওকে, আচ্ছা একটু মন দিয়ে দেখবা, ax এখানে কিন্তু হাফ অফ ax t স্কয়ার আছে। ax মানে হচ্ছে ত্বরণ কোন অক্ষ বরাবর? a মানে ত্বরণ আর x মানে x অক্ষ বরাবর। x অক্ষ বরাবর ত্বরণ, তো একটু মনে রাখবা প্লাসের ক্ষেত্রে x অক্ষ বরাবর কোনো ত্বরণ নাই, a = 0। ওকে, মনে রাখবা। কেন? কারণ হচ্ছে আমরা একটু আগে বলছিলাম যে প্লাসের ক্ষেত্রে একমাত্র ত্বরণ কাজ করে অভিকর্ষ ত্বরণ, আর অভিকর্ষ ত্বরণ কাজ করে খাড়া নিচের দিকে y অক্ষ বরাবর। অভিকর্ষ ত্বরণ কাজ করে খাড়া নিচের দিকে y অক্ষ বরাবর। ওই নিচের দিকে যেহেতু কাজ করে ত্বরণ, তার মানে ডানে বামে বা x অক্ষ বরাবর কোনো ত্বরণ নাই। ওকে, x অক্ষ বরাবর বস্তুকে ধাক্কা দেওয়া হচ্ছে না, মেইন কথা হচ্ছে এটা। মেইন কথা পুরো সমগ্র সিস্টেমে আমরা g কাজ করে খাড়া নিচের দিকে, তো g এর x অক্ষে কোনো উপাংশ নাই। বা তোমরা যদি চিন্তা করতে পারো এইভাবে, যারা একটু দেখবা g এর x অক্ষ বরাবর উপাংশ, x অক্ষ বরাবর উপাংশ খেয়াল করো, এটাকে আমি বলতে পারি 90 ডিগ্রি না? তো g এর x অক্ষ বরাবর উপাংশ হয় হচ্ছে g cos 90। খেয়াল করো, তো g এর x অক্ষ বরাবর উপাংশ হবে g cos 90। তো cos 90 এর ভ্যালু কিন্তু 0। cos 90 এর ভ্যালু 0 হওয়ার কারণে এই টোটাল টার্মটা 0 হয়ে যাবে, যার ফলে g এর x অক্ষ বরাবর কোনো কিন্তু উপাংশ নাই। এভাবেও তুমি চিন্তা করতে পারো। ওকে, মানে যারা একটু ম্যাথমেটিক্যালি চিন্তা করতে চাও তারা কিন্তু g এর x অক্ষ বরাবর উপাংশ কিন্তু নাই, বুঝছো? মানে যে g এর তুমি যদি x অক্ষ বরাবর উপাংশ নাও, তো যেহেতু x অক্ষের সাথে g এর মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি। তো g cos 90, যার সাথে অ্যাঙ্গেল তার সাথে cos হয়, তো cos 90 এর ভ্যালু 0 হওয়ার কারণে টোটাল টার্মটা 0 হয়ে যায়, যার কারণে g এর x অক্ষ বরাবর উপাংশ নাই। এভাবেও চিন্তা করতে পারো ম্যাথমেটিক্যাল ভাবে, বা তুমি এভাবেও বলতে পারো, তুমি সহজ সরল ভাবে উত্তর দিতে পারো যে যেহেতু g বা যেহেতু একটা প্লাসের ক্ষেত্রে একমাত্র ত্বরণ কাজ করে অভিকর্ষ ত্বরণ, যেটা x অক্ষ বরাবর কাজ করে না, শুধুমাত্র y অক্ষ বরাবরই কাজ করে, তাই প্লাসের ক্ষেত্রে x অক্ষ বরাবর কোনো ত্বরণ নাই প্লাসের ক্ষেত্রে। আরো ভালো বুঝতে পারবা, যেহেতু আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করাচ্ছি, আমাদের কিন্তু ফিজিক্সের 10 মিনিট স্কুলে অ্যানিমেটেড ক্লাসগুলো আছে। তো অ্যানিমেটেড ক্লাস ফিজিক্সের উপরে। ওকে, এবং আমাদের হচ্ছে শ্রদ্ধেয় রাতুল ভাইয়া অনেক ক্লাস আমাদের 10 মিনিট স্কুলে এই চ্যাপ্টারের উপর ফিজিক্সের উপর নিয়েছেন উনি। হ্যাঁ, অনেক থিওরিটিক্যাল ক্লাসও উনি নিয়েছেন। তো উনিও কিন্তু এই ব্যাপারটা, যেহেতু উনি থিওরির উপর অনেক বেশি ক্লাস নিয়েছেন এবং অ্যানিমেটেড ক্লাসগুলোতেও থিওরি অনেক আলোচনা করা আছে, সেখানে আরো অনেক ভালো বুঝতে পারবা। তো আমি জাস্ট নরমালি ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করার জন্য যতটুকু লাগে অতটুকুই বলছি। যেহেতু g কাজ করে খাড়া নিচের দিকে, x অক্ষ বরাবর g কাজ করে না, তাই
x অক্ষ বরাবর কোনো ত্বরণ নাই, x = 0। তো এখান থেকে আমরা x এর ভ্যালু ইজিলি বের করতে পারবো, x = u cos আলফা, যেখানে u মানে হচ্ছে 50 cos আলফার ভ্যালু কত, আলফার ভ্যালু হচ্ছে আমরা জানি 30 ডিগ্রি, আর t এর ভ্যালু আমরা কষ্ট করে আগের অঙ্কে বের করছিলাম কত, মেবি 6.88, মেবি আমরা 6.88 বের করছিলাম। ওকে, মেবি আমরা 6.88 বের করছিলাম। তো এভাবে বের করে আমরা কার ভ্যালু পেয়ে গেছিলাম বলো তো, আমরা ইয়েস সঠিক উত্তর দিয়েছো, এর ভ্যালুটা আসবে 297.91। তো x এর ভ্যালু আসবে হচ্ছে x এর ভ্যালু আসবে হচ্ছে 297.91 মিটার। তোমরা চাইলে এটাকে আরেকটা ফর্মুলা ইউজ করতে পারবা, s = vt ফর্মুলা ইউজ করতে পারবা। ওকে, কেন, কারণ এটা তো সমবেগের জন্য, x অক্ষ বরাবর যেহেতু কোনো ত্বরণ নাই, তাই x অক্ষ বরাবর বেগটা সমবেগ হতে পারে, আর এইজন্য আমরা লিখতে পারি s = vt। এখান থেকেও ফর্মুলাটা অ্যাপ্লাই করা যায়, ইচ্ছা তোমরা যেভাবে করো কোনো সমস্যা নেই, s = vt ফর্মুলা ইউজ করো, তুমি করতে পারো। আবার আমি একটা পদ্ধতি দেখালাম, এই পদ্ধতি তুমি অ্যাপ্লাই করে দেখতে পারো। ওকে, আচ্ছা, তৃপ্তি ভৌমিক সঠিক উত্তর দিয়েছো 297.91। তারপর হচ্ছে সিনথিয়া আফরিনও সঠিক উত্তর দিয়েছো। তাহমিদ ড্যানিয়েল তুমিও পেরেছো, আমি দেখছিলাম তোমার কমেন্টটা, আমি আগেই দেখছিলাম বাট পড়তে পারিনি। ওকে, মিনহাজুল আলম 297.91। ওকে, তারপরে হচ্ছে শাহিদ ওকে, ফারজানা প্রেমাও সঠিক উত্তর দিয়েছো, আলিসা জুরাইনা মিমো সঠিক উত্তর দিয়েছো। ওকে, এবং অর্ণব, হ্যাঁ ইয়েস অর্ণব তুমি ঠিকই বলেছো, s = vt ফর্মুলা ইউজ করা যায়, তো সেক্ষেত্রে তুমি এইভাবে ইউজ করতে পারবে। ওকে, বাট অর্ণব যেহেতু আমি দেখালাম এই যে এই ফর্মুলা বেস করে আগের অঙ্ক দেখালাম, তাই আমি এই ফর্মুলা দিয়েও যেটা করা যায় তাই আমি দেখানোর চেষ্টা করলাম। ওকে, আচ্ছা, তারপরে হচ্ছে কি বলে, ওকে আচ্ছা, তো এবার দেখো, এটা হচ্ছে আমাদের x এর ভ্যালু আমরা বের করলাম। তো এরপরে যেটা হচ্ছে আরেকটা ইম্পর্টেন্ট পার্ট, সেটা হচ্ছে 3 নাম্বার অঙ্ক, যেটা 3 নাম্বার ম্যাথ প্রবলেমে যেটা আমরা সলভ করার চেষ্টা করব 3 নাম্বার। তো 3 নাম্বারে আমাদের বলছে, 3 নাম্বারে আমাদের যেটা বের করতে হবে সেটা হচ্ছে যে এই যে বস্তুটা যেটা কিনা a বিন্দু থেকে নিক্ষেপ করা হলো, তো a বিন্দু থেকে নিক্ষেপিত বস্তু, হ্যাঁ আমাদের 3 নাম্বার কোশ্চেন হচ্ছে a বিন্দু থেকে নিক্ষেপিত বস্তু যখন b বিন্দুতে মানে মাটিতে যখন আঘাত করবে, তো কত বেগে মাটিতে আঘাত করবে এটা আমাদেরকে বের করতে হবে। 3 নাম্বার কোশ্চেনে কি বের করতে হবে বলো তো, যে কত বেগে বস্তুটা মাটিতে আঘাত করবে বা ভূমিতে কত বেগে আঘাত করবে এটা আমাদেরকে বের করতে হবে। মাটিতে বা ভূমিতে কত বেগে আঘাত করবে এটা আমাদেরকে বের করতে হবে। এটা হচ্ছে আমাদের b বিন্দু। ওকে, খেয়াল করো, এটা হচ্ছে আমার নিক্ষেপণ বিন্দু, এটা হচ্ছে আমাদের পতন বিন্দু। তোমাদের বের করতে হবে যে এই বস্তুটা ভূমিতে কত বেগে বা কত স্পিডে আঘাত করবে, বেগে, সেটা আমাদের বের করতে হবে। মানে বি পয়েন্টে আমাদের বেগ বের করতে হবে বেসিক্যালি। হ্যাঁ, বি বিন্দু মানে কোশ্চেনগুলো দুইভাবে করতে পারে, বলতে পারে বি বিন্দুতে বেগ নির্ণয় করো, অথবা বলতে পারে যে মাটিতে বা ভূমিতে কত বেগে আঘাত করে। ওকে, 3 নাম্বার কোশ্চেনটা হচ্ছে এটা। তো আমরা বেগ বের করব। হ্যাঁ, তাহলে আচ্ছা আমরা কি নির্ণয় করব, লিখে নি ফার্স্টে, ডি বিন্দুতে বেগ নির্ণয় করব। বি বিন্দুতে বেগ নির্ণয় করব। ওকে, আমাদের টার্গেট হচ্ছে আমরা বি বিন্দুতে বেগ নির্ণয় করব। আচ্ছা, তাহলে এবার দেখো, সেটা হচ্ছে বি বিন্দুতে যে বেগ, বি বিন্দুতে সে ফর এক্সাম্পল আমি ধরলাম যে বি বিন্দুতে যেই বেগে আঘাত করে সেই বেগটা হচ্ছে ধরলাম আমরা v ধরলাম। ওকে, ধরলাম v বেগে একটা বস্তু বি বিন্দুতে আঘাত করে। অন্য কালিতে দেখাই, আমি একটু অন্য কালিতে দেখাই। আচ্ছা, একজন বলছো যে এমডি তারিকুল ইসলাম মুন্না s = vt কিভাবে বুঝি নাই। ওকে, তুমি কি আমার সলিউশনটা বুঝছো? s = ut + half at স্কয়ার দিয়েও যে ax = 0 করে যে সলভ করা যায় সেটা কি বুঝছো, সেটা আগে বলবা। আর s = vt আমরা কেন ইউজ করতে পারলাম এখানে, আমি বলছিলাম যে প্লাসের ক্ষেত্রে x অক্ষ বরাবর কোনো ত্বরণ নাই,
আর ত্বরণ না থাকলে কি হয়, বেগ সমবেগ হয় না। আমরা জানি কোনো বস্তুর ত্বরণ যদি শূন্য হয় তবে কি হয় বলতো, তবে হচ্ছে সমবেগ হয় সেই অক্ষ বরাবর। তো যেহেতু এক্স অক্ষ বরাবর কোনো ত্বরণ নাই, তাই বস্তুর এক্স অক্ষ বরাবর বেগটা সমবেগ। আর সমবেগের ফর্মুলা হচ্ছে s = vt। তো তুমি চাইলে সমবেগের ফর্মুলাটা ইউজ করতে পারো s = vt হিসেবে। ওকে, আচ্ছা, কোনো সমস্যা নেই এই জন্য। আচ্ছা ওকে, তাহলে এবার খেয়াল করো। হ্যাঁ, সিনথিয়া আফরিন সঠিক উত্তর দিয়েছো তুমি। আচ্ছা, এবার দেখো, তাহলে আমরা এখন বের করব হচ্ছে যে ভূমিতে কত বেগে আঘাত করে বা বি বিন্দুতে কত বেগে আঘাত করে সেটা আমরা বের করতে চাই, বা বি বিন্দুতে বেগ আমরা বের করতে চাই। তাহলে এবার খেয়াল করো, বি বিন্দুতে বেগকে আমরা বি দ্বারা ধরো প্রকাশ করলাম বা ভি দ্বারা প্রকাশ করলাম, সে ফর এক্সাম্পল। ওকে, তাহলে এবার দেখো, এটা আমাদের একটা ভেক্টর, ভি আমাদের কি ভেক্টর রাশি না, ভেক্টর রাশি। তো একটা ভেক্টর রাশিকে দুইটা উপাংশে বিশ্লেষণ করা যায়। তাই আমি v কেও দুইটা উপাংশে ভাগ করি, একটা হচ্ছে y অক্ষ বরাবর আর একটা হচ্ছে x অক্ষ বরাবর। মন দিয়ে দেখবা, একটা হচ্ছে x অক্ষ বরাবর যার নাম vx, আর একটা y অক্ষ বরাবর যার নাম ধরলাম হচ্ছে vy। মন দিয়ে দেখো, এই v কে আমরা দুইটা উপাংশে ভাগ করলাম। মন দিয়ে দেখবা, এই জায়গায় দেখো, এই জায়গায় দেখো, আমি এই বোর্ডে এই পাশে দেখাই। এই বরাবর ছিল আমাদের হচ্ছে v ভেক্টর। ওকে, এই বরাবর ছিল আমাদের হচ্ছে v ভেক্টর। তো একটা ভেক্টরকে তুমি দুইটা লম্ব উপাংশে বিশ্লেষণ করতে পারবা। একটা হচ্ছে x অক্ষ বরাবর, মন দিয়ে দেখো, x অক্ষ বরাবর যাকে আমরা vx বলতে পারি, আর একটা হচ্ছে y অক্ষ বরাবর যাকে আমরা vy বলতে পারি। একটু মন দিয়ে দেখবা, সেটা হচ্ছে আমরা দুইটা উপাংশ এমন ভাবেই বিশ্লেষণ করলাম যাতে করে এই দুই উপাংশের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি থাকে, আর এই যে মূল ভেক্টর যেটা v, এই মূল ভেক্টরটা মাঝখানে থাকে উপাংশগুলোর। ওকে, উপাংশ দুইটা আমরা তো লম্ব উপাংশে বিশ্লেষণ করতেছি, তো এই উপাংশ দুইটা এমন ভাবেই বিশ্লেষণ করলাম বা এমন ভাবেই ড্র করলাম যাতে করে এই দুই উপাংশের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হয়, আর মূল যে ভেক্টরটা বা মেইন যে ভেক্টরটা, মেইন ভেক্টর হচ্ছে v, মেইন ভেক্টরটা এই দুই উপাংশের মাঝখানে থাকে বা মাঝ বরাবর থাকে, বা এই দুইটা দ্বারা সামান্তরিকের কর্ণ বরাবর থাকে। এনিওয়ে, মেইন কথা হচ্ছে যে এই দুই উপাংশের মধ্যবর্তী কোণটা 90 ডিগ্রি হয়, আর মাঝখানে যাতে মূল ভেক্টরটা থাকে আমরা বুদ্ধি করে এমন ভাবে উপাংশ ভাঙলাম। এখানেও আমরা বুদ্ধি করে 50, খেয়াল করো এখানে কিন্তু 50 ছিল, হ্যাঁ 50 হচ্ছে আমাদের মূল ভেক্টর। এখানেও আমরা 50 ছিল আমাদের মূল ভেক্টর, তো 50 কে আমরা এমন ভাবেই বিশ্লেষণ করলাম। মন দিয়ে দেখো, এখানে ছিল আমাদের 50, তো 50 কে আমরা এমন ভাবেই বিশ্লেষণ করলাম যাতে 50 বা মূল ভেক্টরটা মাঝখানে থাকে, আর উপাংশ দ্বয়ের মধ্যবর্তী কোণ বা দুই লাল রেখার মধ্যবর্তী কোণটা কত হয়, 90 ডিগ্রি হয়। ওকে, আচ্ছা এনিওয়ে, তো এবার আমরা বের করার চেষ্টা করি। এবার যেটা মন দিয়ে দেখবা সেটা হচ্ছে যে এবার আমরা এই v এর ভ্যালুটা কিভাবে বের করতে পারি। আচ্ছা, তো এবার আমরা ফর্মুলা জানি, আমরা নিউটনের ফর্মুলা জানি, v = u + at, v = u + at, ছোটবেলায় পড়ছিলাম না, v = u + at। আচ্ছা, v = u + at, এটা হচ্ছে আমাদের গতির ফর্মুলা। আর একটু আগে আমি বলছিলাম গতির ফর্মুলা আমরা বের করতে পারবো কয়টা অক্ষে, আর গতির ফর্মুলা অ্যাপ্লাই করা যায় একটা অক্ষে। তাহলে এবার খেয়াল করো, তাহলে আমরা এই ফর্মুলাটা ধরো, তুমি তোমার ইচ্ছা, তুমি কি vy বের করতে চাও না ফার্স্টে vx বের করতে চাও? তুমি ধরো তুমি vy বের করতে চাও, ধরো তুমি vy বের করতে চাও ফার্স্টে। ওকে, তাহলে এই ফর্মুলাটা y অক্ষে প্রয়োগ করবা। ধরো তুমি vx বের করতে চাও, তাহলে এই ফর্মুলাটা x অক্ষে প্রয়োগ করবা। ওকে, আমি আরেকবার বলি, খেয়াল করো, এই ধরো তুমি প্রথমে vy বের করতে চাও, তাহলে এই ফর্মুলাটা y অক্ষে প্রয়োগ করবা। ধরো তুমি প্রথমে vx বের করতে চাও, তাহলে এই ফর্মুলাটা x অক্ষে প্রয়োগ করবা। তাহলে এই ফর্মুলা যদি আমি y অক্ষে অ্যাপ্লাই করি ফার্স্টে, ধরো আমি y অক্ষে প্রয়োগ করলাম এই ফর্মুলাটা, তবে আমি কিভাবে ড্র করব একটু মন দিয়ে দেখো। আমরা লিখবো নিচে, আমরা যদি এই v = u + at y অক্ষে প্রয়োগ করি, তাহলে v এর নিচে লিখবো y, u এর নিচে লিখবো y, a এর নিচে লিখবো y। ওকে, v এর নিচে লিখলাম y, u এর নিচে y, আর a এর নিচে y। তো vy মানে v এর y অক্ষ বরাবর মান, তো vy তো আমরা বের করতে চাই, তো vy আমরা বের করলাম, vy = uy। uy মানে হচ্ছে, u মানে আদিবেগ, y মানে y অক্ষ, আদিবেগের y অক্ষ। তো আদিবেগের y অক্ষের মানটা কত, u sin আলফা। তাহলে আদিবেগের y অক্ষের মানটা হচ্ছে u sin আলফা। ওকে, আচ্ছা, ay মানে a মানে ত্বরণ, y মানে y অক্ষ বরাবর ত্বরণ। তো y অক্ষ বরাবর একমাত্র ত্বরণ কে, অভিকর্ষ ত্বরণ g। তাহলে আমরা y অক্ষ বরাবর একমাত্র ত্বরণ কাজ করে অভিকর্ষ ত্বরণ g, খাড়া নিচের দিকে, তাহলে g * t, আমরা প্লাস মাইনাস দিব না ফার্স্টে। ওকে,
ফার্স্টে আমরা প্লাস মাইনাস দিব না, ওকে? আচ্ছা, একটু মন দিয়ে দেখবা, একটু মন দিয়ে দেখবা, মন দিয়ে। সেটা হচ্ছে আমাদের এখানে কে কে আছে, vy আছে। vy কাজ করে কোন দিকে দেখো তো, vy এর ডিরেকশন কোন দিকে, খাড়া নীল দেখো না, vy চোখ দিয়ে দেখলেই বুঝতে পারবা, ড্র চিত্রটা ড্র অবশ্যই করবা। vy কাজ করে কোন দিকে, নিচের দিকে, তাহলে vy এর ডিরেকশন কোন দিকে, নিচের দিকে, ওকে? g অলওয়েজ কোন দিকে কাজ করে, নিচের দিকে, তাই g এর ডিরেকশন কোন দিকে, নিচের দিকে। তারপরে খেয়াল করো u sin আলফা, u sin আলফা কোন দিকে কাজ করে, উপরের দিকে। u sin আলফা কোন দিকে কাজ করে, উপরের দিকে, তাই আমরা উপরের দিকে বলতে পারি হচ্ছে, বা u sin আলফার দিককে আমরা বলতে পারি কোন দিকে বলো তো, উপরের দিকে, ওকে? খেয়াল করো vy নিচের দিকে, এই যে দেখতে পাচ্ছো, g নিচের দিকে দেখতে পাচ্ছো, u sin আলফা কোন দিকে তাও তুমি দেখতে পাচ্ছো, কোন দিকে বলো তো, উপরের দিকে। তাহলে আমি যদি এই নিচের দিকে যারা কাজ করে এদের সামনে যদি প্লাস বসাই, তাহলে উপরের দিকে যে কাজ করে এর সামনে কি হবে বলো তো, মাইনাস হবে। নিচের দিকে যারা কাজ করে এর সামনে প্লাস বসালে উপরের দিকে আমরা মাইনাস ধরবো, আর নিচের দিকে মাইনাস ধরলে উপরের দিকে আমি প্লাস ধরবো, তোমার নিজের ইচ্ছা। তা আমি নিচের দিকে প্লাস ধরলাম এই ক্ষেত্রে, আর উপরের দিকে মাইনাস ধরলাম। তাহলে খেয়াল করো v নিচের দিকে না, g ও নিচের দিকে, তাহলে এর সামনে প্লাস ধরতে পারি আমরা, তাহলে vy প্লাস g এর আগেও কি ধরলাম বলো তো, প্লাস। খেয়াল করো g এর আগে আমি কি ধরলাম বলো তো, প্লাস, এই যে প্লাস। আর u sin আলফার আগে কি হবে বলো তো, মাইনাস হবে। তো u sin আলফার আগে হবে হচ্ছে মাইনাস, ওকে? u sin আলফার আগে হবে হচ্ছে মাইনাস, আমি আগেই ব্যাখ্যা করছিলাম, ওকে? একটু মন দিয়ে দেখো, vy নিচে, g নিচে, u sin আলফা উপরে। তো নিচের দিকে আমি প্লাস ধরলে তাহলে উপরের দিকে হবে কি বলতো, মাইনাস। আর নিচের দিকে মাইনাস ধরলে উপরের দিকে হবে প্লাস। তো আমি কি করলাম, নিচের দিকে প্লাস ধরলাম, তাহলে vy এর আগে হবে প্লাস, g এর আগে হবে প্লাস, g এর আগে, আর u sin আলফার আগে কি হবে বলতো, মাইনাস। এগুলো জানতে হবে, এগুলো কিন্তু জানতে হবে, ওকে? নালে কিন্তু অঙ্কগুলো পারবা না, ওকে? আচ্ছা, তাহলে vy মাইনাস u কত, 50, u হচ্ছে আমাদের 50 sin আলফা, আলফা কত, আলফা হচ্ছে 30 ডিগ্রি কোণ, প্লাস g কত, g হচ্ছে 9.8, আর t আমরা বের করছি, কিন্তু t কিন্তু আমরা আগের অঙ্কে একদম ফার্স্ট অঙ্কে বের করছিলাম। তো t এর ভ্যালু কত ছিল বলো তো, t এর ভ্যালু ছিল হচ্ছে আমাদের কত জানি ছিল, একটু দাঁড়াও, t এর ভ্যালু 6.88, এটা আমরা একটু কষ্ট করে আমাকে কমেন্টে জানিয়ে দাও তো যে vy এর ভ্যালুটা কত আসে, ওকে? vy এর ভ্যালুটা কত আসে, একটু কষ্ট করে কমেন্টে জানিয়ে দাও তো vy এর ভ্যালু কত আসে। সবার আগে উত্তর দিয়েছে মার্শিয়া মেহরিন, 42.424, ইয়েস, কারেক্ট অ্যানসার দিয়েছো তুমি, 42.42। মিনহাজুল আলম তোমার একটু ভুল হয়েছে, একটু কষ্ট করে তুমি ইয়ে করে নাও, কারেকশন করে নাও, বা ক্যালকুলেশনটা একটু পারফেক্টলি করে নাও। মাইনাস, তো মাইনাস u sin আলফা 50 sin 30 ডিগ্রি প্লাস, এই যে প্লাস g 9.8, আর t হচ্ছে আমি আগের অঙ্কে বের করছিলাম 1। সিনথিয়া আফরিন সঠিক উত্তর দিয়েছো। তো ম্যাক্সিমামি, তারপরে হচ্ছে শাহরিয়াল আল তানজিম সঠিক উত্তর দিয়েছো। ফারজানা প্রেমা তোমার একটু, তুমি তো প্রথমে ঠিক দিয়েছিলা, আচ্ছা না, তুমি এটা বলছো, ওকে, থ্যাংক ইউ ফারজানা প্রেমা, তোমাকেও থ্যাঙ্কস। আচ্ছা, তাহলে vy এর ভ্যালু আমি প্রথমে যে উত্তর দিয়েছে তারটা দেখে আমি সলভ করি। মার্শিয়া মেহরিন, হ্যাঁ, তোমার নামটা দেখে আমি লিখলাম, ওকে? 42.424 মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে আমাদের vy এর ভ্যালু। তাহলে আমরা এইভাবে y অক্ষে বেগটা প্রয়োগ করে বা এই ফর্মুলা y অক্ষে অ্যাপ্লাই করে আমরা কি বের করলাম, vy টা বের করলাম। এবার আমরা vx বের করব, vx, তাহলে আমরা যদি vx বের করতে চাই, এখানে দেখাই, আমি যদি vx বের করতে চাই, তাহলে আমি ফর্মুলা জানি v u at, ওকে? আমি vy বের করা আমার শেষ, এখন আমি vx বের করব, ওকে? vx আর vy জানলেই আমি v জানতে পারবো, ওকে? vx আর vy জানলেই আমি v টা বের করতে পারবো বা জানতে পারবো। একটু মন দিয়ে দেখো, সেটা হচ্ছে আমি যদি x অক্ষ বরাবর আমি এখন vx বের করতে চাই, তাহলে এই ফর্মুলাটা আমরা কোন অক্ষে অ্যাপ্লাই করব বলো তো, x অক্ষে প্রয়োগ করব। তাহলে v এর x অক্ষের মান, তাহলে আমি vx লিখলাম, অন্য কালি দিয়ে লিখি তাহলে আমরা বুঝতে পারবো, অন্য আদার কালি দিয়ে আমি লিখি। আচ্ছা, v এর x অক্ষের মান, x অক্ষে অ্যাপ্লাই করব, তাহলে v এর x অক্ষ মানে vx, u এর x অক্ষ মানে ux,
a এর x অক্ষ মানে ax আর t তো কোনো অক্ষ নাই, সময়ের কোনো অক্ষ নাই। ওকে, আচ্ছা তাহলে আমরা এই ফর্মুলা x অক্ষে প্রয়োগ করলাম বলে এরকম চেহারা হলো, এই ফর্মুলা y অক্ষ প্রয়োগ করলাম বলে এরকম চেহারা হলো। তাহলে v এর x অক্ষে বেগটা কত, vx আমি লিখতে পারলাম ইকুয়ালস টু u এর x অক্ষ, u মানে আদিবেগ, আদিবেগের কোন অক্ষের মান x অক্ষ, আদিবেগের x অক্ষ বরাবর উপাংশ কত u cos আলফা, আদিবেগের x অক্ষ তো চিনি এরকম আর y অক্ষ তো এরকম, তাহলে আদিবেগের x অক্ষের মান কত u cos আর আদিবেগের y অক্ষ কত u sin। u এর x অক্ষ আমি লিখে ফেলি u cos আলফা প্লাস, আমাদের কিন্তু বাকিগুলো লেখার দরকার নেই, কেন জানো, কারণ ax মানে কি x অক্ষ বরাবর ত্বরণ, প্লাসের ক্ষেত্রে x অক্ষ বরাবর কোনো ত্বরণ নাই বলে এই টার্মটা কত হয়ে যাবে বলতো, এই টার্মটা 0 হয়ে যাবে, প্লাসের ক্ষেত্রে x অক্ষ বরাবর কোনো ত্বরণ নাই বলে। তাহলে vx কি লিখতে পারবো আমরা u cos আলফা, তাহলে u cos আলফার মানটা আমি বসাই দেই, u এর ভ্যালু কত, u এর ভ্যালু হচ্ছে 50 আর cos আলফার ভ্যালু কত, আলফা হচ্ছে 30 ডিগ্রি। একটু কষ্ট করে কমেন্টে জানিয়ে দাও যে আমাদের vx এর ভ্যালু কত আসছে, সবার আগে যে বলবে আমি তার নামটা বোর্ডে লিখবো। ওকে, সবার আগে। ওকে, তো আমাদের vx এর ভ্যালুটা কত আসছে একটু কষ্ট করে জানাই দাও, vx এর ভ্যালু তো vy সবাই আমরা vy এর ভ্যালু দিচ্ছি, vx এর ভ্যালু একটু কষ্ট করে বলো, vx এর ভ্যালু, ইয়েস আমি সবার প্রথমে নাজমুল হাসান, ওকে নাজমুল হাসান 43.30, নাজমুল হাসান সবার প্রথমে সঠিক উত্তর দিয়েছে, বা আমার এখানে ইন্টারনেট কানেকশনের কারণে সবার ফার্স্ট টিচারটা আসছে নাজমুল। ওকে, তো নাজমুল আমাদের আসলে এই vx এর উত্তরটা সবার প্রথমে দিয়েছে। তো নাজমুল এটা দেখে আমি মানটা বসাই 43.30 মিটার পার সেকেন্ড। ওকে, আমার সবার আগে নাজমুলেরটা আমার কাছে এসেছে। তাহলে vx এর ভ্যালু বের করে ফেললাম, vy এর ভ্যালু আমরা বের করে ফেললাম। ওকে, vx এর ভ্যালু আমরা বের করলাম, vy এর ভ্যালু আমরা বের করে ফেললাম। ওকে, আচ্ছা তাহলে এবার একটু দেখো, তাহলে vx আর vy আমরা বের করে ফেললাম, আমাদের টার্গেট হচ্ছে আমরা v বের করব। তাহলে v আমরা যদি এখন বের করতে চাই v এর মান, তাহলে খেয়াল করো v অর্থাৎ এই v টা মানে কত বেগে আঘাত করবে, তো এই v টা হবে বেগ v ইকুয়ালস টু √vx স্কয়ার প্লাস vy স্কয়ার, v ইকুয়ালস টু ভেক্টরের ফর্মুলা। ওকে, v ইকুয়ালস টু √vx স্কয়ার প্লাস vy স্কয়ার, আমরা পড়ছিলাম এরকম ফর্মুলা ভেক্টরে। ওকে, ভেক্টরের ক্লাসে v ইকুয়ালস টু √vx স্কয়ার প্লাস vy স্কয়ার, তো vx এর ভ্যালু তুমি বসাই দাও 43.30 তার হোল স্কয়ার প্লাস vy স্কয়ার, তো vy এর মানটা বসাই দাও 42.424 এর কি বলতো হোল স্কয়ার। এখান থেকে আমি কি বের করতে পারবো, ইজিলি বেগের ভ্যালুটা একটা বের করতে পারবো, বেগের মান বের করতে পারবো আমরা এখান থেকে, বেগের ভ্যালু বা মান আমরা বের করতে পারবো। তো বেগের মানটা একটু কষ্ট করে কমেন্টে জানিয়ে দাও, আমি দেখে লিখে ফেলি বেগের মানটা কত আসে, বেগের মানটা 61.62 হবে v এর মান। ওকে, জিনাত আহমেদ সঠিক উত্তর দিয়েছো, শিহাব মাহমুদ সঠিক উত্তর দিয়েছো, মোহাইমিনুল ইসলাম, সিফাত সবাই 60.62 বা 60.6 বলছো। ওকে, আমি আর ক্যালকুলেশন করলাম না, তোমাদের উপর বিশ্বাস করে বা ম্যাক্সিমামের উপর বিশ্বাস করে আমি মানটা বসাই দিলাম 60.62। ওকে, তাহলে v এর ভ্যালু কত 60.62। কে কে সঠিক উত্তর দিয়েছো, অঙ্কিতা চৌধুরী, তারপর হচ্ছে ধনবান রয়। ওকে, আজকে তোমাদের অনেক ভালো রেসপন্স, সবাইকে থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ ধরে ক্লাসটা করার জন্য। ওকে, মাসরুরা ইসমাম ইসকান সাগর আহমেদ সঠিক উত্তর দিয়েছো, তাহমিদ ড্যানিয়েল খুব হচ্ছে আমাদের এখানে রেগুলার একজন স্টুডেন্ট, তোমাকে থ্যাংক ইউ সো মাচ। ফারজানা প্রেমা, ওকে ফারজানা প্রেমা, তাসকিয়া ইরাও সঠিক উত্তর দিয়েছো, তাসকিয়া ইরাও হচ্ছে আমাদের এই লাইভ ক্লাসে অনেক বেশি রেগুলার। আসিফ ঔধিত, ওকে সবাইকে থ্যাংক ইউ সো মাচ। সিনথিয়া আফরিন টোটাল ভেলোসিটিও আমাদেরকে বের করে দিয়েছে। ওকে, আচ্ছা তো এখান থেকে খালি বেগের মানটা বের করলেই কিন্তু হবে না, একটু কষ্ট করে অ্যাঙ্গেলটাও বের করতে হবে। ওকে, কারণ বেগ তো ভেক্টর রাশি না, ভেক্টর রাশি কিন্তু মানও আছে আবার দিকও আছে, তো কষ্ট করে আমাদের অ্যাঙ্গেলটাও এখানে বের করা লাগবে। ওকে, আমাদের এখানে অ্যাঙ্গেলটাও বের করা লাগবে, ভেক্টর রাশি মানে v কত অ্যাঙ্গেলে আর কি আঘাত করতেছে, মানে x y অক্ষের সাথে বলো বা x অক্ষের সাথে বলো, এটা হচ্ছে আমাদের v ছিল, অ্যাঙ্গেলটা তোমরা বের করবা। ওকে, অ্যাঙ্গেলটা তোমরা বের করবা, অ্যাঙ্গেলটা এখান থেকে হচ্ছে এটা হচ্ছে আমাদের v। ওকে,
আর এই বরাবর হচ্ছে আমাদের ছিল কি বলতো vx ছিল, আর এই বরাবর ছিল কি বলতো আমাদের vy ছিল। ওকে, তাহলে আমরা এখন অ্যাঙ্গেলটাও বের করতে পারবো। অ্যাঙ্গেল তো আমরা y অক্ষের সাথে অ্যাঙ্গেল ধরলাম, b হচ্ছে এই বরাবর, আমি y অক্ষের সাথে অ্যাঙ্গেলটাকে আমি ধরলাম হচ্ছে থিটা। ওকে, এটা কি আমাদের y অক্ষ না? তো y অক্ষের সাথে অ্যাঙ্গেলটা কত বলতো থিটা। এখান থেকে থিটা তোমরা কিন্তু বের করতে পারবা। হ্যাঁ, থিটা তোমরা কিন্তু বের করতে পারবা। তো এটা হচ্ছে আমরা বলতে পারি এই vx vy হচ্ছে দুটো উপাংশ, vটা হচ্ছে লব্ধি। তো এখান থেকে কিন্তু দুটো বেগের মধ্যবর্তী কোণ বা উপাংশের মধ্যবর্তী কোণ আলফা ইকুয়াল টু 90 ডিগ্রি আমরা বলতে পারি। দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ আলফা ইকুয়াল টু 90 ডিগ্রি, আর v হচ্ছে এদের লব্ধি। এই vx আর vy এর লব্ধি বা ফলাফল হচ্ছে v। তাহলে আমরা এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি অ্যাপ্লাই করতে পারি। এখান থেকে আমরা tan থিটা প্রয়োগ করে বের করতে পারবো। যার সাথে অ্যাঙ্গেল থিটা সে নিচে থাকবে, আর যার সাথে কোনো বাকিটা থাকবে হচ্ছে বাকিটার উপরে থাকবে sin আলফা মানে মধ্যবর্তী কোণ, আর নিচে থাকবে হচ্ছে vx cos আলফা মধ্যবর্তী কোণ। ওকে, এখান থেকে তুমি কি বের করতে পারবা? থিটা বের করতে পারবা। ওকে, মানে হচ্ছে এই বেগটা y অক্ষের সাথে কত কোণে আসলে আঘাত করতেছে। তো থিটার ভ্যালু আমি লিখে দেই। থিটার ভ্যালু আমরা পাবো এখান থেকে হচ্ছে 45.6। থিটার ভ্যালু আমরা এখান থেকে পাবো হচ্ছে 45.6। এটা বাসায় করবা, বাসায় সলভ করবা। ওকে, তো খেয়াল করো আমি কি বললাম, এই থিটাটা আমরা কেন বের করলাম এটা বলার জন্য যে কত বেগে আঘাত করতেছে তা আমরা বের করলাম। ওকে, আর কতটুকু কোণে আঘাত করতেছে মানে কোন দিকে, y অক্ষের সাথে 45.6 ডিগ্রি কোণ করে আসলে আঘাত করতেছে ভূমিতে, y অক্ষের সাথে 45.6 ডিগ্রি কোণ করে ভূমিতে আঘাত করছে, আর হচ্ছে কত বেগে আঘাত করছে 60 পয়েন্ট সামথিং যে বেগটা আমরা পাইছিলাম। ওকে, আচ্ছা, তো আমরা আরেকটা ম্যাথ করব। এই ম্যাথটাও আমাদের খুব বেশি দরকার বা খুব বেশি ইম্পর্টেন্ট। তো আমরা আরেকটা ম্যাথ করার চেষ্টা করব। ওকে, তাহলে আমরা আরেকটা ম্যাথ প্রবলেম করার চেষ্টা করি। এটা আমাদের আজকের দিনের শেষ ম্যাথ প্রবলেম এখন যেটা আমরা দেখব। ওকে, এটা আমাদের আজকের দিনের শেষ ম্যাথ প্রবলেম। ওকে, হচ্ছে আমাদের কোশ্চেন নাম্বার 2 আর কি। হ্যাঁ, হিসেবে আমরা 4টা ম্যাথ প্রবলেম করব আজকে, আমাদের ইচ্ছা ছিল। তো আমাদের এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে আমাদের ভূমি। তো ভূমির এই বিন্দু থেকে বা মাটিতে থাকা এই বিন্দু থেকে এখানে আমাদের একটা আছে ওয়াল বা দেয়াল আছে। এখানে আমাদের একটা ওয়াল বা দেয়াল আছে, সে ফর एग्जांपल দেয়াল, এটা আমাদের দেয়াল ওয়াল। তো এই দেয়ালের উচ্চতা হচ্ছে আমাদের দেওয়া আছে হচ্ছে 10 মিটার। এই দেয়ালের হাইট আমাদের দেওয়া আছে কত মিটার বলো তো? 10 মিটার। তো আমরা এখান থেকে একটা বস্তুকে ছুঁড়ে মারবো নির্দিষ্ট বেগে আমরা ছুঁড়ে মারবো। কোশ্চেনে বলা আছে 40 মিটার পার সেকেন্ড বেগে একটা বস্তুকে নিক্ষেপ করা হলো। ওকে, কোশ্চেনে বলা আছে। তো আমাদের বলা কতটুকু কোণে নিক্ষেপ করা, সেই অ্যাঙ্গেলটা সে ফর एग्जांपल আমাদের দেওয়া থিটা, এবং যে অ্যাঙ্গেলটার মানটা দেওয়া নাই আমাদের ওই অ্যাঙ্গেলটাই বের করতে হবে। এবং আমাদের বলছে যে 40 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপিত বস্তু এই ওয়ালের একদম শীর্ষ বিন্দুতে আঘাত করতে চায় বা একদম উপরে টপে, দেয়ালের একদম, এটা আমাদের ওয়াল বা দেয়াল, দেয়ালের একদম টপে আঘাত করতে চায়, এটা আমাদের ওয়াল বা দেয়াল। হ্যাঁ, ওয়াল। তো আমাদের ওয়ালের একদম টপে আঘাত করতে চায় 40 মিটার পার সেকেন্ড বেগে একটা বস্তুকে নিক্ষেপ করা হলো ভূমির সাথে থিটা ডিগ্রি কোণে। ভূমির সাথে থিটা কোণে 40 মিটার পার সেকেন্ড বেগে একটা বস্তুকে আমরা নিক্ষেপ করলাম। তো সে হচ্ছে ওয়ালের একদম পিক পয়েন্টে একদম চূড়ায় আঘাত করতে চায়, ওয়ালের একদম চূড়ায়। ওকে, একদম আপার পয়েন্টে। তো ওয়ালের হাইট দেওয়া আছে 10 মিটার, ওয়ালের হাইট বা উচ্চতা। আর আমাদের যেই বিন্দু থেকে নিক্ষেপ করলাম বা নিক্ষেপণ বিন্দু, তো নিক্ষেপণ বিন্দু থেকে ওয়ালের যে দূরত্ব, এই নিক্ষেপণ বিন্দু থেকে ওয়ালের দূরত্ব দেওয়া আছে দেওয়া আছে হচ্ছে 100 মিটার, দেওয়া আছে 100 মিটার। আমাদের থিটার ভ্যালু বের করতে হবে যে থিটার ভ্যালু কত হলে, কোশ্চেনটা হচ্ছে এমন যে থিটার ভ্যালু কত হলে এই বস্তুটা, যে বস্তুটা নিক্ষেপ করলাম সে ওয়ালের একদম কিনারায় বা একদম উপরে আঘাত করতে পারবে। ওকে, ওয়ালের একদম টপ পয়েন্টে একদম উপরে আঘাত করতে পারবে। এই থিটার ভ্যালুটা কত হলে, তো আমাদের বের করতে হবে অ্যাঙ্গেল থিটা। অ্যাঙ্গেল থিটার ভ্যালুটা আমাদেরকে বের করতে হবে। ওকে, আমরা শুরু করি। ওকে, সেই লক্ষ্যে আগানোর চেষ্টা করি। কোশ্চেনটা একটু আমি আরেকবার বলি। কোশ্চেনটা হচ্ছে এরকম যে একটা বস্তুকে আমি 40 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করলাম থিটা ডিগ্রি কোণে। তো নিক্ষেপ করলে কি হবে, সে ওয়ালের একদম কিনারা, আমরা চাই ওয়ালের একদম কিনারা, এটা আমাদের ওয়াল বা দেয়াল, দেয়ালের একদম উপরে বা আপার পয়েন্টে আমরা আঘাত করাতে চাই, একদম উপর পয়েন্টে। এবং ওয়ালের হাইট দেওয়া আছে 10 মিটার। তো যেখান থেকে আমরা নিক্ষেপ করলাম সেখান থেকে ওয়ালের দূরত্ব দেওয়া হচ্ছে 100 মিটার। আমাদের বের করতে হবে থিটার ভ্যালু। ওকে, আচ্ছা, তো একটু মন দিয়ে দেখবা, মন দিয়ে, সেটা হচ্ছে
এই বস্তু আমরা এখান থেকে নিক্ষেপ করলাম, রাইট? এখান থেকে নিক্ষেপ করলাম, আর এই বস্তু গিয়ে কোনখানে আঘাত করলো? এই পয়েন্টে আঘাত করলো। ওকে, তাহলে বস্তুর উলম্ব সরণ কতটুকু বলতো? এই বস্তু ছিল মাটিতে আর এখন আছে এখানে। ওকে, মন দিয়ে দেখবা উলম্ব সরণ। এই বস্তু ছিল এখানে, এই বস্তু ছিল এখানে এই বরাবর, আর বর্তমানে আছে কোন জায়গায়? এটা আমি বলতে পারি হচ্ছে এটা হচ্ছে আমাদের বস্তুর ইনিশিয়াল পয়েন্ট আই, আর এটা হচ্ছে আমাদের বস্তুর ফাইনাল পয়েন্ট এফ। তো ইনিশিয়াল পয়েন্ট থেকে ফাইনাল পয়েন্টের লম্বালম্বি যে দূরত্ব সেটাই আমাদের উলম্ব সরণ। ইনিশিয়াল পয়েন্ট আই আর ফাইনাল পয়েন্ট এফ, এদের লম্বালম্বি দূরত্ব কতটুকু? 10 মিটার না? আমি 10 মিটারকে বলতে পারি হচ্ছে y, তো y এর ভ্যালু হচ্ছে 10 মিটার। ওকে, ইনিশিয়াল পয়েন্ট হচ্ছে এটা i, ইনিশিয়াল পয়েন্ট থেকে ফাইনাল পয়েন্টের যে মধ্যবর্তী লম্ব দূরত্ব, ওকে, ফাইনাল হচ্ছে f, ইনিশিয়াল পয়েন্ট হচ্ছে i, তো ইনিশিয়াল পয়েন্ট থেকে ফাইনাল পয়েন্টের যে লম্ব দূরত্ব সেটা হচ্ছে আমাদের y। আর ইনিশিয়াল পয়েন্ট থেকে ফাইনাল পয়েন্টের যে আনুভূমিক দূরত্ব, ইনিশিয়াল পয়েন্ট i, ফাইনাল পয়েন্ট f, তো ইনিশিয়াল আর ফাইনাল পয়েন্টের যে আনুভূমিক দূরত্ব তাকে আমরা প্রকাশ করতে পারি x দ্বারা। তো x এর ভ্যালু কত বলতো? 100 মিটার। কখন এভাবে দিয়েও দিতে পারে মানগুলো, x 100 আর y 10। আচ্ছা, তো আমরা এখন থিটার ভ্যালুটা বের করতে চাই। ওকে, নো প্রবলেম। তো আমরা এখন অ্যাপ্লাই করি, তো মন দিয়ে দেখো। তাহলে আমরা এখন সলিউশনে চলে যাই। তো সলিউশনে আমরা ফর্মুলা জানি s ut plus half at square, ফর্মুলা জানি s ut plus half of at square। ওকে, আচ্ছা, তো আমাদের ফার্স্ট দায়িত্ব হচ্ছে আমাদের যে উপাংশ দেওয়া আছে এই উপাংশগুলো বিশ্লেষণ করা। আমাদের যে বেগের মান দেওয়া আছে, বেগের মানকে আমরা কি করব? উপাংশে ভাঙবো। বেগের যে মান আছে এই বেগের মানকে আমরা কি করব? উপাংশে বা দুটো উপাংশে ভাঙবো। তো এই ধরলাম এটা আমাদের 40 মিটার পার সেকেন্ড, তাহলে এই বরাবর হবে হচ্ছে u, ধরলাম এটা আমাদের u বেগ, 40 মিটারকে আমরা u বেগ ধরলাম। তো x অক্ষ বরাবর হবে হচ্ছে u cos আলফা, x অক্ষ বরাবর উপাংশ, আর y অক্ষ বরাবর উপাংশ হবে হচ্ছে u sin আলফা। ওকে, x অক্ষ বরাবর উপাংশ u cos আলফা আর y অক্ষ বরাবর উপাংশ হচ্ছে u sin আলফা। ওকে, ওই গতবারের মতনই আমরা দুটো উপাংশে ভেঙে দিলাম। তো হাফ ইট স্কয়ার। তো আমরা এই ফর্মুলাটা ধরো আমরা y অক্ষে অ্যাপ্লাই করতে চাই। এই ফর্মুলা আমরা কোন অক্ষে অ্যাপ্লাই করতে চাই? y অক্ষে অ্যাপ্লাই করতে চাই। তাহলে এই ফর্মুলা যদি আমরা y অক্ষে অ্যাপ্লাই করি তাহলে s এর নিচে লিখবো y, u এর নিচে লিখবো y, a এর নিচে লিখবো y। ওকে, তাহলে sy মানে কি বলো তো? s এর y অক্ষ বরাবর সরণ। তো y অক্ষ বরাবর সরণ আসলে কত বলো তো? y আর কি, y অক্ষ বরাবর সরণ y লিখলাম, y অক্ষ বরাবর সরণ ইকুয়ালস টু uy মানে হচ্ছে বেগের y অক্ষের মান। বেগের y অক্ষের মান কত? u sin আলফা। বেগের x অক্ষের মান কত? u cos আলফা। আদিবেগের x অক্ষের মান কত? u cos আলফা। আদিবেগের y অক্ষের মান কত? u sin আলফা। তাহলে আদিবেগের y অক্ষের ভ্যালু আমি বসাই দেই u sin আলফা, এটা হচ্ছে আমাদের আদিবেগের y অক্ষের ভ্যালু ইনটু t, তারপরে হচ্ছে হাফ অফ ay মানে হচ্ছে ত্বরণ y অক্ষ বরাবর। তো আমরা জানি প্লাসের ক্ষেত্রে একমাত্র ত্বরণ হচ্ছে অভিকর্ষ ত্বরণ, যাকে বলে g, যেটা কাজ করে খাড়ার নিচের দিকে, মানে y অক্ষ বরাবর g। হাফ অফ gt স্কয়ার, হাফ অফ gt স্কয়ার, এটা হচ্ছে আমাদের ফর্মুলাটা আমরা এভাবে লিখলাম। এরপর একটু খেয়াল করো, এরপরে সেটা হচ্ছে যে আমাদের ডিরেকশনগুলো নিয়ে কাজ করি। u sin আলফা কোন দিকে কাজ করে খেয়াল করো, আমাদের এখান থেকে দেখলে বোঝা যায় u sin করে কিন্তু খাড়া উপরের দিকে, u sin আলফা। তারপরে খেয়াল করো y কোন বরাবর কাজ করে? y মানে হচ্ছে উলম্ব সরণ। উলম্ব সরণের ডিরেকশন হচ্ছে শেষ বিন্দুর দিকে। তো ইনিশিয়াল বিন্দু বা আদি বিন্দু এইটা, ফাইনাল বিন্দু ওয়ালের উপরে। তো শেষ বিন্দু কোথায় বলো তো? ওয়ালের উপরে, মানে উপরের দিকে, শেষ বিন্দুর দিকে হয়। y এর ডিরেকশন হয় শেষ বিন্দুর দিকে, মানে উপরের দিকে। মানে শেষ বিন্দু মানে ফাইনাল পয়েন্টটা কোন জায়গায়? বস্তু এখান থেকে ওই ওয়ালে গিয়ে আঘাত করলো, মানে ফাইনাল, ইনিশিয়ালি সে ছিল হচ্ছে ভূমিতে বা মাটিতে, ফাইনালি সে হচ্ছে ওয়ালের উপরে, মানে শেষ বিন্দু হচ্ছে ওয়ালের উপরে। তাহলে y এর ডিরেকশন হচ্ছে শেষ বিন্দুর দিকে, মানে ওয়ালের উপরে, মানে উপরের দিকে আর কি। হ্যাঁ, বস্তু যেহেতু ওয়ালের উপরে, আর y এর ডিরেকশন হচ্ছে শেষ বিন্দুর দিকে, তো আমরা কি বলতে পারি? উপরের দিকে, যেহেতু বস্তু বা ফাইনালি বস্তু কোন জায়গায় আছে? বস্তু আসলে আছে হচ্ছে ওয়ালের উপরে বা ছাদে। তাহলে y উপরের দিকে আমি বলতে পারি। আর g হচ্ছে কোন দিকে বলতো? g খাড়া নিচের দিকে, g অলওয়েজ খাড়া নিচের দিকে। তাই উপরের দিককে আমরা যদি পজিটিভ ধরি, উপরের দিককে যদি আমরা পজিটিভ ধরি, তাহলে নিচের দিক কি হবে বলতো? নেগেটিভ হবে। তাহলে y এর সামনে আমরা প্লাস লিখতে পারি, u sin আলফার সামনে আমি প্লাস লিখতে পারি,
আর জি এর আগে কি লিখবো আমরা, তাহলে মাইনাস লিখবো। ওকে, নিজেরা একটু চিন্তা করে বের করবো, আমি অনেকবার ব্যাখ্যা করছি এটা। তো এখান থেকে একটু খেয়াল করো, এখান থেকে আমরা কিভাবে ক্যালকুলেশনটা করি। হ্যাঁ, তাহলে y, এই y এর ভ্যালু কত, 10 ইকুয়ালস টু u sin আলফা। ও আলফা আমি লিখলাম, একটু ভুল হয়ে গেছে, এই অ্যাঙ্গেলটা থিটা, তো আমাদের থিটা বের করতে হবে। তাহলে এখানে হবে u cos থিটা, আমি খেয়াল করি নাই, আর এই পাশে হবে হচ্ছে u sin থিটা। ওকে, তাহলে এখানে হবে হচ্ছে u sin থিটা, একটু লিখে নিও, ব্যাপার না, যে যাকে তুমি যেই নামে ডাকো, u sin থিটা। আচ্ছা, যেহেতু এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা, আমাদের কোশ্চেনই বলা ছিল। ওকে, মিটার পার সেকেন্ড। আচ্ছা, তাহলে একটু খেয়াল করো, সেটা হচ্ছে আমরা এখন বের করতে চাই, একটু দেখো মন দিয়ে। আচ্ছা, তাহলে u কত, u হচ্ছে 40, তাহলে 40 লিখলাম, sin থিটা 40 sin থিটা ইনটু t মাইনাস হাফ জি, হাফ মানে অর্ধেক, আর জি 9.8 কে 2 দিয়ে ভাগ করলে কি হবে, 4.9 t স্কয়ার। ওকে, তাহলে একটু মন দিয়ে দেখো, আমরা কিন্তু এখানে t এর মানও জানি না, আবার থিটার মানও জানি না, আমাদের বের করতে হবে থিটার ভ্যালু। ওকে, আমরা কিন্তু t এর মানও জানি না, আবার থিটার মানও জানি না। তো এই ক্ষেত্রে আমরা কি করতে পারি, এই ক্ষেত্রে আমাদের এই সলিউশনটা করার জন্য একটু মন দিয়ে দেখো, আমরা এই যে ফর্মুলা s ut প্লাস হাফ at স্কয়ার, এটা আমরা x অক্ষে প্রয়োগ করি। তো আমরা জানি s ut প্লাস হাফ অফ at স্কয়ার। ওকে, আমরা জানি s ut প্লাস হাফ অফ at স্কয়ার, এটাকে আমরা এক নাম্বার সমীকরণ দেই, এটাকে আমরা, তো আমরা জানি s ut প্লাস হাফ অফ at স্কয়ার। এই ফর্মুলা যদি আমরা x অক্ষে অ্যাপ্লাই করি, x অক্ষে, তাহলে u এর নিচে আমি লিখব, s এর নিচে আমি লিখব x, u এর নিচে আমি লিখব x, এর নিচে আমি লিখব কি বলতো, x। আমরা এই ফর্মুলা x অক্ষে প্রয়োগ করলাম। ওকে, কারণ আমরা এখানে দেখো, খেয়াল করো, আমাদের টার্গেট হচ্ছে আমরা থিটা বের করব। তো আমরা থিটার ভ্যালু এখানে জানি না, মানে বের করতে হবে, আবার t এর ভ্যালু কিন্তু জানি না, সেই কারণে আমাদের আরেকটা ইকুয়েশন লাগবে। ওকে, এইজন্য আমরা আরেকটা ইকুয়েশন বানানোর জন্য আমরা এখন এই ফর্মুলা এখন x অক্ষে প্রয়োগ করে দেখতেছি যে ইকুয়েশনটা কেমন আসে। তো মনে করে দেখো, sx মানে x অক্ষ বরাবর সরণ, এর ভ্যালু কত, sx মানে x অক্ষ বরাবর সরণ, যাকে আমরা x দিয়ে প্রকাশ করতে পারি। ux মানে হচ্ছে আদিবেগের x অক্ষ, আদিবেগ হচ্ছে u, এর x অক্ষের মান কত, u cos আলফা, u cos আলফা, আদিবেগের x অক্ষ হচ্ছে u cos থিটা আর কি। হ্যাঁ, ইনটু t, u cos থিটা ইনটু t, আর ax মানে x অক্ষ বরাবর ত্বরণ, তো x অক্ষ বরাবর কোনো ত্বরণ নাই, x = 0, x = 0 এর জন্য টোটাল টার্মটা কিন্তু নাই হয়ে যাবে, মানে টোটাল টার্মটা কিন্তু 0 হয়ে যাবে, এই টোটাল টার্মটা কিন্তু 0 হয়ে যাবে, কারণ x = 0 বলে। তো এখান থেকে আমি লিখতে পারি sx এর পরিবর্তে x, ux এর পরিবর্তে u cos থিটা, আর t টা আমরা রেখে দিলাম। তো এখান থেকে একটু খেয়াল করো, আমরা এখান থেকে যদি একটু ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলে আমরা কিন্তু t এর একটা এক্সপ্রেশন বের করতে পারবো, t। তো এখান থেকে আমরা পাবো হচ্ছে t = x ডিভাইডেড বাই u cos থিটা, t = x ডিভাইডেড বাই u cos থিটা। ওকে, t যেখানে আমরা এখানে আরেকটু যদি ক্যালকুলেশন করি, x এর ভ্যালু কত, x এর ভ্যালু হচ্ছে 100 ডিভাইডেড বাই u cos থিটা, u এর ভ্যালু কত, 40, তাহলে 40 cos of থিটা, 40 cos of থিটা। ওকে, আশা করি তোমরা বুঝতে পারতেছো। ওকে, সিম্পল ক্যালকুলেশন। ওকে, তাহলে এবার একটু খেয়াল করো, সেটা হচ্ছে যে আমরা এখান থেকে যদি একটু ক্যালকুলেশন করি, 100/40, তো 100/40 করলে কত আসে একটু দেখি তো, 100/40 করলে মেবি 2.5 আসবে, 100/40 আসবে হচ্ছে 2.5। ইয়েস, তাহলে এই দুটো ভাগ করলে আমরা পাবো 2.5। তো আমরা এখান থেকে লিখতে পারবো t = 100/40 2.5, তো 2.5 ডিভাইডেড বাই cos থিটা, তো t এর আমরা একটা এক্সপ্রেশন বের করলাম, 2.5 ডিভাইডেড বাই cos of থিটা, 2.5 ডিভাইডেড বাই cos of থিটা, t এর একটা এক্সপ্রেশন আমরা বের করলাম। তো t এর আমরা যে এক্সপ্রেশন বের করলাম সেটা আমরা এক নম্বরে বসানোর চেষ্টা করি, t এর যে এক্সপ্রেশনটা আমরা এই ফর্মুলা থেকে বের করলাম সেটা আমরা এক নম্বরে বসানোর চেষ্টা করি। ওকে, তাহলে একটু মন দিয়ে দেখবা, সেটা হচ্ছে আমরা যদি এক নম্বর সমীকরণে t এর এক্সপ্রেশনটা বসাতে চাই, একটু দেখো, সেটা এখান থেকে আসবে হচ্ছে 10 = 40 sin থিটা, তাহলে 40 sin থিটা ইনটু t, তো t এর ভ্যালু কত, t এর ভ্যালু হচ্ছে 2.5 ডিভাইড বাই cos থিটা, তাহলে 2.5 ডিভাইডেড বাই cos থিটা। ওকে, এটা আমরা t এর যে এক্সপ্রেশন সেই এক্সপ্রেশনটা আমরা বসাই দিলাম,
2.5 divided by cos theta, okay, t minus 4.9 t square minus 4.9 into t square minus 4.9 into t square, তো 2.5 divided by cos theta, 2.5 divided by cos theta এর কি বলতো, এর হোল স্কয়ার, ওকে। সিম্পল আমরা মানটা বসাই দিলাম। হ্যাঁ, এখান থেকে ওই যে x equal to u cos theta into t থেকে আমরা কি করলাম, t এর একটা এক্সপ্রেশন বের করলাম, t equal to x divided by u cos theta, x এর ভ্যালু আমরা জানি 100, u এর ভ্যালু আমরা জানি 40, তো 40 cos theta, theta এর ভ্যালু আমরা জানি না, তো এখান থেকে আমরা এই 40 বাই 100 করলে আমরা পাবো 2.5, সরি 100 বাই 40 করলে আমরা পাবো 2.5 ডিভাইড বাই cos theta। তো এই ভ্যালুটা আমরা এক নাম্বার সমীকরণে বসাই দিছি t এর জায়গায়, তো t এর জায়গাগুলো ওগুলা চলে গেছে, ওকে। তাহলে আমরা এখান থেকে আরেকটু আগাই, এখান থেকে আমরা আরেকটু আগাই, ম্যাথটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ওকে, ম্যাথটা কিন্তু আমাদের বোর্ড এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট, ওকে। আচ্ছা, তুমি দেখো মানে গতানুগতিক ম্যাথ না, গতানুগতিক ম্যাথ না, একটু আলাদা, একটু দেখো। সেটা হচ্ছে যে আমরা এখান থেকে যদি একটু আগাই, এখান থেকে যদি আমরা একটু আগানোর চেষ্টা করি, 10 থাকলো, 10 ইকুয়ালস টু sin বাই cos, খেয়াল করো sin বাই cos না, তো sin বাই cos হচ্ছে কত বলো তো, sin বাই cos মানে কিন্তু 10, তাহলে এখানে কিন্তু sin বাই cos মানে tan থিটা আমরা লিখতে পারি, ওকে। আবার দেখো 40 আর উপরে 2, সরি হ্যাঁ 40 আর এখানে কিন্তু তোমার 2.5, ওকে। তো 40 এর সাথে 2.5 গুণ করলে কত হয়, 4 25 100 না, 100 কিন্তু হবে, ওকে। 40 এর সাথে 2.5 গুণ করলে আমরা কত পাবো, 100, তাহলে 100 ইনটু tan থিটা, ওকে। 40 এর সাথে 2.5 গুণ করলে পাবো 100, আর sin বাই cos মানে 10, আর এই যে মাইনাস, এই মাইনাসটা আমরা এখানে বসাই দিলাম, ওকে। তারপরে খেয়াল করো 4.9 ইনটু 2.5 হোল স্কয়ার, তাহলে একটু মন দিয়ে দেখো 4.9 ইনটু 2.5 এর হোল স্কয়ার, ওকে। তাহলে এবার এই জায়গায় দেখো 4.9 ইনটু 2.5 এর হোল স্কয়ার, আমরা মানটা একটু বের করি, 2.5 এর হোল স্কয়ার, তাহলে এখান থেকে আসবে হচ্ছে 30.625, ওকে। এটা আমি কি করলাম, 4.9 আর 2.5 কে স্কয়ার করলাম ক্যালকুলেটরে, ওকে। আর এখানে কি 1 বাই cos স্কয়ার আছে না, তো 1 বাই cos স্কয়ার মানে আসলে কি বলতো, sec স্কয়ার থিটা আমি লিখতে পারি না, 1 বাই cos স্কয়ার থিটা। এই ব্যাপারটা কি বুঝছো, এই ব্যাপারটা কি বুঝছো, এখানে কিন্তু 4.9 ইনটু 2.5 হোল স্কয়ার ডিভাইড বাই cos স্কয়ার থিটা আছে, মানে এই ব্যাপারটাকে তো আমি এভাবে লিখতে পারি না, হোল স্কয়ার যেহেতু আছে এটাকে তো নিশ্চয়ই আমি এভাবে লিখতে পারি 2.5 স্কয়ার আর ডিভাইড বাই cos স্কয়ার থিটা। তারপরে আমি কি করলাম, তারপরে 4.9 আর 2.5 হোল স্কয়ার কে গুণ করে এটা আসলো 30.625, আর 1 বাই cos স্কয়ার থিটা মানে কত, sec স্কয়ার থিটা। তো এখানেও আমরা একটু আগাই, আস্তে আস্তে করে আমরা একটু আগানোর চেষ্টা করি। তো একটু দেখো এখানে sec স্কয়ার থিটা চলে আসছে, ওকে, sec স্কয়ার থিটা। তো এটাকে আমরা কিভাবে প্রতিস্থাপন করি বা রিপ্লেস করি, দেখো 10 equals to 100 tan theta minus 30.625 sec স্কয়ার থিটা। তো আমরা ছোটবেলায় পড়ছিলাম না, sec স্কয়ার থিটা minus tan স্কয়ার থিটা equals to কত বলতো, 1, ছোটবেলায় পড়ছিলাম। তাহলে এখান থেকে কিন্তু আমরা পাবো কি বলতো, এখান থেকে আমরা পাবো হচ্ছে sec স্কয়ার থিটা সমান 1 প্লাস tan স্কয়ার থিটা, ওকে। তাহলে আমরা এই sec স্কয়ার থিটার জায়গায় 1 প্লাস tan স্কয়ার থিটাটা বসাই দেই, তাহলে 1 প্লাস tan স্কয়ার থিটা আমরা বসাই দিলাম sec স্কয়ার থিটার জায়গায়। সিম্পল ম্যাথমেটিক্স, ওকে। ফিজিক্স হচ্ছে হালকা একটু ভিজুয়ালাইজ করবা বা হালকা একটু চিত্র দেখে অ্যানালাইসিস করার চেষ্টা করবা, আর সিম্পল ম্যাথ, ওকে। এটা একটু খেয়াল করো, 10 ইকুয়ালস টু আমরা এখান থেকে যদি একটু আর একটু ক্যালকুলেশন করি পাবো 100 tan থিটা বা 100 tan থিটা মাইনাস 30.625 মাইনাস 30.625 tan স্কয়ার থিটা মাইনাস 30.625 tan স্কয়ার থিটা। সিম্পল ক্যালকুলেশন করছি, ওকে। সিম্পলি এটার সাথে গুণ করলে মাইনাস 30.625, এটার সাথে গুণ করলে মাইনাস 30.625 ইনটু tan স্কয়ার থিটা। তারপরে খেয়াল করো এখান থেকে যদি আমরা একটু আগাই, এই পাশে আসলে হবে 30.625 tan স্কয়ার থিটা, 30.625 tan স্কয়ার থিটা, এটা এই পাশে আনলে আর এটা এই পাশে আনলে হবে হচ্ছে মাইনাস 100 tan থিটা
মাইনাস 100 tan থিটা, এটা এই পাশে আনলে হবে হচ্ছে প্লাস 30.625 প্লাস 10 এই পাশে ছিল ইকুয়ালস টু 0। সিম্পল ইয়ে করছি, সাইড চেঞ্জ করছি, সাইড চেঞ্জ। হ্যাঁ, এটাকে সমান সমানের বামে আনলে হবে প্লাস, এটাকে সমান সমানের বামে আনলে হবে হচ্ছে প্লাস, এটাকে সমান সমানের বামে আনলে হবে হচ্ছে মাইনাস 100 tan থিটা, আর এখানে তো 10 ছিলই, প্লাস 10। এগুলো বুঝবা, প্লাস বাচ্চাদের কথা বলতে, বাচ্চাদের ক্যালকুলেশন। ওকে, এগুলো আশা করি বুঝবা। হ্যাঁ, বাচ্চাদের ক্যালকুলেশন একটু খেয়াল করো। 30.625 tan স্কয়ার থিটা মাইনাস 100 tan থিটা, আর এই দুটো যোগ করলে আমরা পাবো প্লাস 40.625 ইকুয়ালস টু কত বলো তো? ইকুয়ালস টু 0। তো আমরা আবার দ্বিঘাত সমীকরণের মতন একটা টার্ম পেলাম। আমরা আবার দ্বিঘাত সমীকরণের মতন একটা টার্ম আমরা পেয়ে গেলাম, দ্বিঘাত সমীকরণের মতন। ওকে, তো আমরা এইটাও আবার দ্বিঘাত সমীকরণ। ওকে, তোমরা চাইলে ক্যালকুলেটরে সলভ করতে পারো, বাট আমি সাজেস্ট করব ক্যালকুলেটরে তোমরা, যেহেতু তোমরা এইচএসসি পরীক্ষা দিবা খুব শীঘ্রই, যারা 2020 ব্যাচ। ওকে, তো আমি সাজেস্ট করব শ্রীধর আচার্যের ফর্মুলা দিয়ে এই ম্যাথগুলো করার, সাজেস্ট করব শ্রীধর আচার্যের ফর্মুলা দিয়ে। তো শ্রীধর আচার্যের ফর্মুলাটা আমি একটু লিখি আবার। শ্রীধর আচার্যের ফর্মুলাটা ছিল, যদি সমীকরণ হয় ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, তবে এখান থেকে x এর ভ্যালু আমরা বের করতে পারবো মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। এটাই হচ্ছে আমাদের শ্রীধর আচার্যের ফর্মুলা ছিল। আচ্ছা, একটু খেয়াল করো ব্যাপারটা, এখানে আমাদের tan স্কয়ার থিটা আছে, তো এটাকে আমি একটু ছোট করে ক্যালকুলেশন করতে চাই। তো ছোট করে যেহেতু ক্যালকুলেশন করতে চাই, তাই আমরা ধরে নেই লিখবা, ধরি tan থিটা ইকুয়ালস টু z। তাহলে আমরা সুবিধা হবে আমাদের ক্যালকুলেশন করতে, আমরা tan থিটাকে z ধরে দিলাম। ওকে, আচ্ছা, তাহলে এবার একটু মন দিয়ে দেখো, সেটা হচ্ছে কেন আমরা z ধরলাম। কারণ হচ্ছে আমাদের tan থিটা, তো আমরা ব্যাপারটাকে একটু ছোট করে ক্যালকুলেশন করতে চাই, কারণ আমরা এমনি হচ্ছে আমাদের অনেক ঝামেলা করতে হবে এখন, মানে শ্রীধর আচার্যের ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। তো আমরা ব্যাপারটাকে একটু ছোট করে অঙ্কটা করতে চাচ্ছি। তো একটু দেখো, তো এটা আমরা কিভাবে ছোট করে করি দেখো একটু মন দিয়ে। tan স্কয়ার থিটা, তো তাহলে z স্কয়ার লিখতে পারবো আমরা 30.625 z স্কয়ার মাইনাস 100 tan থিটা, তো 100 tan থিটার জায়গায় আমরা z লিখতে পারি। দেখো না, চেহারা সুন্দর লাগতেছে না, z লিখলে কিন্তু চেহারাটা সুন্দর লাগতেছে দেখতে, আবার হচ্ছে একটু ছোট হয়ে গেছে দেখতে সাইজে। তাহলে 40.625 ইকুয়ালস টু 0। আমরা tan থিটাকে z ধরে নিলাম যাতে আমাদের ক্যালকুলেশনে সুবিধা হয়, পরে আমরা রিপ্লেস করে নিব, সমস্যা নেই, পরে আমরা রিপ্লেস করে নিব। ওকে, আচ্ছা, একটু দেখো, অনেকেই হয়তো বের করে ফেলতেছো, অনেকেই। ওকে, একটু রোজার মাসটা একটু তোমরা কোঅপারেট করো, তোমরা লাইক দাও, কমেন্ট করো, শেয়ার করো আমার ভিডিওটা, তাহলে দেখবা আমিও আগ্রহ পাবো ইনশাআল্লাহ। তাহলে খেয়াল করো, তাহলে এখানে কি a স্কয়ারের সহগটা হচ্ছে a, তাহলে z স্কয়ারের সহগটা এতটুকু হচ্ছে a, আর x এর সহগটা b, তাহলে x মানে হচ্ছে নরমাল চলক, এই সহগটা কত বলো তো? এটাকে আমি b ধরতে পারি, আর ধ্রুবক পদটাকে আমি কি ধরতে পারি? c ধরতে পারি। ওকে, x স্কয়ার বা স্কয়ারের সহগটা a, x বা z এর সহগটা b, আর ধ্রুবক পদটা হচ্ছে c। ওকে, আচ্ছা, তাহলে এবার একটু দেখো, আচ্ছা একটু দেখো, সেটা হচ্ছে এখান থেকে যদি আমরা একটু ক্যালকুলেশন করি, আমরা এখান থেকে কিসের ভ্যালু বের করতে চাই? এই সমীকরণের চলক x, তাই x এর ভ্যালু আমরা বের করতে পারি, আর এই সমীকরণটার চলক কিন্তু z, তাই আমরা z এর ভ্যালু বের করতে পারবো। তো z ইকুয়ালস টু আমরা পাবো হচ্ছে মাইনাস b, তো মাইনাস সূত্রে মাইনাস b হচ্ছে এই যে z এর সহগটা মাইনাস 100, তাহলে মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার, মানে হচ্ছে মাইনাস 100 এর হোল স্কয়ার, b স্কয়ার মাইনাস 4ac, তাহলে 4 ইনটু a, a কত? a হচ্ছে 30.625, এটা হচ্ছে আমাদের a, 4ac। তো c এর ভ্যালুটা কত? c এর ভ্যালু হচ্ছে 4a, c এর ভ্যালু কত? c এর ভ্যালু 40.625, 4ac ডিভাইডেড বাই বা হোল ডিভাইডেড বাই
হোল ডিভাইড বাই টুয়াইস এ। ওকে, z এর ভ্যালু আমরা বের করতেছি, হোল ডিভাইডেড বাই টুয়াইস এ। এই যে হোল ডিভাইডেড বাই টুয়াইস এ, টুয়াইস ইনটু a এর ভ্যালু কত 30.625। এখান থেকে আমরা z এর ভ্যালুটা বের করতে চাচ্ছি। তো আমরা z এর ভ্যালুটা এখান থেকে বের করতে পারবো। অনেকে ক্যালকুলেটরে বলবা, কিন্তু বললাম আমি একটা কথাই বললাম যে একটু আমরা সেফ থাকি। ওকে, বোর্ড এক্সামে বা বোর্ড টিচারদের কাছে আমরা একটু সেফ থাকার চেষ্টা করি। ওকে, তাহলে একটু খেয়াল করো, এখান থেকে আমরা z সমান এই ক্যালকুলেশনটা করলে আমরা দুইটা মান পাবো। ওকে, আমার কাছে একটু করে দেওয়া আছে, আমার কাছে সলভ করা আছে, তোমরা একটু বাসায় ক্যালকুলেশনটা করে নিও। তো আমরা এটা সলভ করলে দুইটা মান পাবো। এটা হচ্ছে 100 প্লাস মাইনাস 70.87, এটা আসবে মানে রুটের ভিতরে এই টার্মটা বা রুট যুক্ত এই টার্মটা ক্যালকুলেশন করে তুমি এই মানটা পাবা। বাসায় একটু দেখো, রুট যুক্ত এই টোটাল ক্যালকুলেশনটা করে তুমি এই মানটা পাবা। আর এখানে তো প্লাস 100 আছে, আর মাঝখানে প্লাস মাইনাস থাকার কারণে প্লাস মাইনাস ডিভাইডেড বাই এই দুইটা গুণ করলে আমরা পাবো হচ্ছে 61.25। ওকে, তো z এর এই মানটা আমরা পেলাম, z এর এই মানটা। তো এখন z এর ভিতরে যেহেতু প্লাস মাইনাস আছে, তাই আমরা z এর দুইটা মান পাবো। তাই আমরা z এর কয়টা মান পাবো বলো তো? দুইটা মান পাবো। তো z এর যদি আমরা দুইটা মান পাই, আমরা যদি ফার্স্টে প্লাস নিয়ে একটু ক্যালকুলেশন করি, প্লাস নিয়ে, তো প্লাস নিয়ে ক্যালকুলেশন করলে আমরা z এর যে মানটা পাবো, ধরলাম সেটা z1। তো প্লাস নিয়ে ক্যালকুলেশন করলে আমরা লিখব হচ্ছে 100 প্লাস 70.87 ডিভাইডেড বাই 61.26। আমরা প্লাস নিয়ে ক্যালকুলেট করলে z1 এর ভ্যালু কত পাই? z1 এর ভ্যালু পাই হচ্ছে 2.79। যদি আমরা প্লাস নিয়ে ক্যালকুলেট করি, আর যদি আমরা মাইনাস নিয়ে ক্যালকুলেট করি, তাহলে আমরা z এর ভ্যালু পাবো হচ্ছে লাইক দিস, এরকম কিছু একটা। এটাকে আমরা z2 ধরলাম। প্লাস নিয়ে ক্যালকুলেট করলে এরকম পাবো, মাইনাস নিয়ে ক্যালকুলেট করলে আমরা এরকম একটা মান পাবো। ওকে, তো এই ভ্যালুটার অ্যানসারটা আসবে হচ্ছে z2 এর ভ্যালু, সেটা হচ্ছে 0.475। তো z2 এর ভ্যালু আমরা পেলাম 0.475। তাহলে এখান থেকে z1 এর ভ্যালু আমরা পেলাম 2.79, আর z2 এর ভ্যালু পেলাম হচ্ছে 0.475। তো এখান থেকে আমরা কিভাবে ক্যালকুলেশন করব একটু দেখো। z1 এর ভ্যালু আর z2 এর ভ্যালু আমরা পেয়ে গেলাম। একটু ক্যালকুলেশন বুঝবা তোমরা, ক্যালকুলেশনটা যদি আগের ম্যাথে শ্রীধর আচার্য বুঝে থাকো। তাহলে z1 এর ভ্যালু পাবো 2.79। তো z1, তো z1 z আমরা কি tan থিটা সমান z ধরছিলাম না? তো z কে রিপ্লেস করে ফেলি। তো z1 তাহলে আমরা কি লিখতে পারি? tan থিটা 1 সমান 2.79। তাহলে এখান থেকে আমরা থিটা 1 বের করতে পারবো, tan ইনভার্স 2.79। তো এখান থেকে আমরা থিটা 1 বের করতে পারবো। সেই থিটা 1 আসবে হচ্ছে 70.28 ডিগ্রি। ওকে, আমি কমেন্ট করব তোমাদের, তোমরা অ্যানসার দিছো কিনা একটু শেষ করে নি আমি। আর z2 এর ভ্যালু আমরা পাইছিলাম হচ্ছে, z2 এর ভ্যালু 0.475। তো এখান থেকে z2 সমান আমি লিখতে পারি tan থিটা 2। তো tan থিটা 2 সমান আমি লিখতে পারবো কেমন জানো? tan থিটা 2 সমান 0.475। তো এখান থেকে ইনভার্স করলে তুমি থিটা 2 বের করতে পারবা। সেই থিটা 2 টা আসবে 25.18 ডিগ্রি। ওকে, 25.18 ডিগ্রি। এখন কোনটা তুমি নিবা? দুইটাই নিবা, দুইটাই সঠিক। এই অ্যাঙ্গেলও সঠিক, এই অ্যাঙ্গেলও সঠিক, দুইটাই সঠিক। ওকে, আমি ভিজুয়ালাইজ করাই দিব, একটু আমি কমেন্টগুলো পড়ে দেখি যে তোমরা কে কে উত্তর দিছো। দুইটা থিটার জন্যই আসলে সত্যি। থিটার মান এত হলেও সে কিনারায় আঘাত করবে, থিটার মান এতটুকু হলেও সে কিনারায় আঘাত করবে। আমি একটু কমেন্টগুলো পড়ার চেষ্টা করি, তোমরা কে কে উত্তর দিছো একটু কমেন্টগুলো যদি পড়ার চেষ্টা করি। মিনহাজুল আলম, একটু আগে আগে দেখি আমি। ওকে, অনেকে তো উত্তর দিয়ে দিছিলাম, ওরে আল্লাহ। রেদওয়ানুল ইসলাম বলছে ভাইয়া এত ডিটেইলস দরকার নেই, সিম্পল ক্যালকুলেশন। কিন্তু যেহেতু এটা আমাদের বাংলাদেশের 64 জেলায় যাচ্ছে, অবশ্যই আমরা পুরো ডিটেইলসই দেখাই দেব ইনশাআল্লাহ, যাতে করে সবাই আমরা বুঝতে পারি। ওকে, সবাই মিলে যাতে আমরা সমানভাবে অঙ্কগুলো বুঝতে পারি। ওকে, আচ্ছা, তারপরে আমাদের সাজিদা চৌধুরী, সাজেদা, হ্যাঁ তুমি সঠিক উত্তর দিয়েছো। ফাহিম আহমেদ, আচ্ছা আচ্ছা, ওকে। সিনথিয়া আফরিন সঠিক উত্তর দিয়েছো। ফয়সাল আহমেদও দিয়েছো। তারপরে হচ্ছে
আলিসা জুরাইনা মিম, থ্যাংক ইউ সো মাচ ফর ইউর সুইট কমেন্টস। আর হচ্ছে সিনথিয়া আফরিন, ওকে তোমার উত্তরটাও সঠিক হয়েছে। তারিকুল ইসলাম মুন্না, তোমার উত্তর সঠিক হয়েছে। মিনহাজুল আলম, ওকে একবার পড়ছিলাম। সীমান্ত দেওয়ান ইজ ওয়াচিং, ওকে তোমাদের ক্লাসটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবা, অবশ্যই তোমরা শেয়ার করবা, লাইক দিবা, ওকে কমেন্টস করবা, ওকে যাতে করে আমরা আমাদের এই আমাদের হচ্ছে এই ক্লাসটা যাতে আমাদের বাংলাদেশের 64 জেলার স্টুডেন্টসরা যাতে করতে পারে, ওকে এবং যাতে শিখতে পারে তারা, ওকে। একটু মন দিয়ে দেখো আমাদের দুইটা অ্যাঙ্গেল কেন আসলো এবং দুইটা অ্যাঙ্গেলের ভিজুয়ালাইজেশনটা কেমন হয় একটু যদি দেখাই। দুইটা অ্যাঙ্গেলটা আসলে দুইটা অ্যাঙ্গেল কেন আসলো তুমি বুঝতে পারবা। হ্যাঁ, আমি আঁকলেই বুঝতে পারবা। একটা অ্যাঙ্গেল আসছিল কত বলতো, 25.18 ডিগ্রি একটা অ্যাঙ্গেল আসছিল। তো মনে করো কেমন জানো, মনে করো আমরা তো আসলে বিল্ডিং এর একদম কিনারাতেই আঘাত করব না, তো আমরা দুইটা অ্যাঙ্গেল পাইছি, কিন্তু এই বিল্ডিং এর একদম টপে বা ওয়ালের একদম টপে আঘাত করতে পারে কিভাবে, দুইটা অ্যাঙ্গেলের জন্য, ওকে। তো ধরো এইভাবে একটা তুমি বস্তুকে নিক্ষেপ করলা, এও তোমার বিল্ডিং এর টপে আঘাত করলো, আর মনে করো এইরকম ভাবেও সে টপে আঘাত করলো, খেয়াল করতেছো? হ্যাঁ, বস্তুটা কিন্তু যদি এইভাবে থ্রো করো, এইভাবে ইউ বেগে নির্দিষ্ট কোণে অ্যাঙ্গেলটা θ1, তবেও সে কিন্তু বিল্ডিং এর টপে আঘাত করবে। আবার তুমি যদি এই বরাবর থ্রো করো ইউ, এখানে কিন্তু অ্যাঙ্গেলটা কিন্তু বেশি, হ্যাঁ এক্স অক্ষের সাথে অ্যাঙ্গেলটা কিন্তু বেশি। এই ভিজুয়ালাইজগুলো কিন্তু দরকার তোমাদের, হ্যাঁ ভিজুয়ালাইজগুলো জানা কিন্তু দরকার। তো তুমি যদি এই বরাবর নিক্ষেপ করো ইউ বেগে এই বরাবর, এবং এই অ্যাঙ্গেলটা যদি হয় θ2, তবেও কিন্তু সে এইরকম করে উড়ে গিয়ে এই ওয়ালের একদম কিনারে আঘাত করার তার চান্স থাকে। এই অ্যাঙ্গেলটার জন্য θ1, যেটা কিনা আমি পাইছিলাম কত বলতো, θ1 পাইছিলাম 70, এটা θ1 হবে, বড় অ্যাঙ্গেলটা θ1 আর ছোট অ্যাঙ্গেলটা θ2। তো θ1 আমরা পাইছিলাম হচ্ছে কত বলতো, 70.28 ডিগ্রি। তো ওই কোণের জন্য সে ওয়ালের উপরে আঘাত করবে। আবার θ2 পাইছিলাম হচ্ছে আমরা 25.18 ডিগ্রি, ছোট কোণটার জন্য কিন্তু সে এই ওয়ালে আঘাত করবে, ওকে। এই দুই ভাবেই তার ওয়ালে আঘাত করা বা ওয়ালের টপে আঘাত করা সম্ভব, ওকে। তো আমার ক্লাসটা যদি আজকের ক্লাসটা যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা এই ক্লাসটা শেয়ার করবা, অবশ্যই তোমরা, এবং জানাবা কমেন্টে যে শেয়ার ডান ভাইয়া, এবং অবশ্যই সাপোর্ট করবা, এবং অবশ্যই তোমরা 10 মিনিট স্কুল লাইভের সঙ্গে থাকবা, ওকে। তো তোমরা ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই তোমরা বাসায় থাকবা, কারণ করোনা পরিস্থিতি কিন্তু এখনো স্বাভাবিক হয়নি, ওকে। আমাদের অবশ্যই আমরা সবাই মিলে বাসায় স্টে করব, নিজের সেফটি বজায় রাখবো, নিজের বাবা মার সেফটি বজায় রাখবো, নিজের দাদা দাদি নানা নানির সেফটি আমরা বজায় রাখবো, ওকে। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।